সি বল কি চাস তুই? বললাম তো বাবা, আমার আর কিচ্ছু লাগবে না, সব আছে আমার। আপনি শুধু দোয়া করলেই হবে। আমি সত্যি অনেক ভাগ্যবান রে মা, যে তোর মতো একটা মেয়ে পেয়েছি। তোর জন্যই আজ আমার ছেলেটা বদলালো। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মা, কোনোদিন শোধ করতে পারবো না। বাবা আপনিও না, কি সব বলেন? কিসের ঋণ, কিসের কি? আমি বরং আপনার কাছে কৃতজ্ঞ। আমার মতো একটা মেয়েকে আপনি আপনার ছেলের বউ বানিয়েছেন। মম, এখনো রাগ করে আছো আমার উপর? তোমাকে তো সব বললামই কেন আমি ড্যাডের বিজনেস জয়েন হচ্ছি। আই থিঙ্ক আমার মতো তোমারও খুশি হওয়া উচিত। হ্যাঁ মম, ভাই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। অবশেষে গিয়েও ছোট লোকটা আমাদের বাড়ি থেকে বিদায় হল। উফ। জয় মাকে রুমে এসে সব বলার পর যখন মায়ের মুখে হাসি ফুটল না, তখন জেসি কথাগুলো বলল। দুই ভাই বোনের কথা শুনে শায়লা বেগম ক্ষীণস্বরে বললেন, সত্যিই চলে যাবে ওই ছোট লোকটা, নাকি ড্রপ মেরেছে তোকে? মম, ওকে এতদিনে আমার এইটুকু চেনা হয়ে গেছে যে ও কথার খেলাপ করবে না। আমার বিশ্বাস ও যেটা বলেছে সেটা রাখবে। ছেলের কথা শুনে মুহূর্তেই শায়লা বেগমের মেঘে ঢাকা মুখটা খুশিতে ঝলমল হয়ে গেল। হেসে ছেলের কাঁধে হাত রেখে বললেন, গ্রেট বাবা, এই না হলে আমার ছেলে, তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি তোর সিদ্ধান্তে অনেক খুশি হয়েছি। এখন যা, তোর জন্য নিচে তোর বাবা বসে আছে, তুই তো এখনও রেডি হোসনি। তাড়াতাড়ি ওই রুমে গিয়ে রেডি হয়ে নে। আর হ্যাঁ, ওই ছোট লোকটাকে আরও একবার ওর দেওয়া কথাটা মনে করিয়ে দিবি যাওয়ার আগে। আমি তো আজ সবাইকে ট্রিট দেবো খুশিতে। জেসি, রেডি হয়ে নে, আমরা বের হব। জয় কিছু না বলে মুচকি হেসে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই রায়হান সাহেব বলে উঠলেন, কথা হয়েছে মা ছেলের? আরে তুমি 5 মিনিট বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আফটার অল আজ তোকে সব বুঝিয়ে দিতে হবে তো আমার। আজ তোকে সব বুঝিয়ে দিয়ে কাল থেকে আমি বাড়িতেই থাকবো। গো ফার্স্ট নিহামা, তুইও যা, ওর কিছু প্রয়োজন হতে পারে। আমি? নিহার অবাক করা প্রশ্ন শুনে রায়হান সাহেব হেসে বললেন, হ্যাঁ যা মা। নিহাও আর কোনো উপায় না পেয়ে অগত্যা জয়ের পিছন পিছন রুমে গেল। নিহা কী করবে বুঝতে পারছে না, তাই রুমে এসেই এক জায়গায় দাঁড়িয়ে রইল। জয় অফিসের জন্য নর্মাল ড্রেস পাল্টে ফর্মাল ড্রেস পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আশ্রে গলার টাইটা বাঁধতে বাঁধতে নেহার দিকে না তাকিয়েই বলতে লাগলো, কাল কি ডিল হয়েছে মনে আছে তো? নেহা এতক্ষণ ধরে জয়ের দিকে তাকিয়ে জয়ের রেডি হওয়াগুলোই দেখছিল। আসলে জয়কে ফর্মাল ড্রেস আপে এত সুন্দর লাগছিল যেন নেহা সব ভুলে গিয়ে এক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়েছিল। আর এতটাই মুগ্ধ হয়ে অন্যমনস্কভাবে তাকিয়েছিল যে জয়ের প্রশ্নটা যেন ওর কানেই পৌঁছালো না। জয় নেহার কোনো উত্তর না পেয়ে গলার টাইটা ঠিক করতে করতে পিছনে ঘুরে তাকালো। নেহা তখনও ওর দিকেই তাকিয়ে আছে। জয় কয়েক সেকেন্ড নেহার দিকে তাকিয়ে থেকে গলা কাকারি দিয়ে বলল, এই যে ম্যাম, শুনছেন? জয় কথাটা একটু জোরে বলতে নিহা চমকে উঠল, সাথে সাথে আমতা আমতা করে বলে উঠল, জি বলুন, কিছু বলছিলেন? হুম, বলছিলাম যে কাল রাতে কি ডিল হয়েছে মনে আছে? মুহূর্তে নিহার বুকটা ধুক করে উঠল। ও তো এতক্ষণে ভুলেই গিয়েছিল যেই মানুষটার দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল এত সময় ধরে, সেই মানুষটা আদৌ ওর নয়। সে তো তাকে বিদায় করতে চায়। মানুষটার ভালোবাসা সে যে কখনোই পাবে না, নিজেকে তটস্থ করে নিহা জবাব দিল, মনে আছে। গুড, তাহলে মনে থাকে যেন। চাইলে এখন থেকে গুজগাছ শুরু করে দিতে পারিস। আমি আসছি। আর হ্যাঁ, গুড বাই। বলেই জয় হেসে রুম থেকে বেরিয়ে গেল। আর নিহা স্তব্ধ হয়ে ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে রইল। একরাশ শূন্যতা যেন নিহাকে চারপাশ থেকে ঘিরে ধরল। নিহা দিক বেদিক শূন্য হয়ে ধপাস করে খাটে গিয়ে বসে পড়ল। তারপর নিজ নিজেই বিড়বিড় করে আওড়াতে লাগলো, আচ্ছা আমি কি এমন ভুল করেছিলাম যে আমার ভালোবাসা যায় না? কি এমন অন্যায় করেছি যে এই 1 বছরে ওনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলাম না? ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। মনে করেছিলাম একদিন একদিন আমায় ঠিক বুঝবে, ভালোবাসবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি পারলাম না ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে, পারলাম না ওনার মনে আমার জন্য একটু জায়গা করে নিতে। আসলেই আমি ব্যর্থ। উনি একদম ঠিক বলেছেন, আমার আসলে ওনার লাইফে থাকার কোনো যোগ্যতাই নেই। যে মেয়ে 1 বছরেও স্বামীর মন জয় করতে পারে না, তার আসলে স্বামীর ঘরে থাকাটাই মানায় না। চলে যাব আমি, অনেক দূরে চলে যাব, আর কখনো না জীবনে ফিরে আসবো না।
কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিহার। তবে সপ্তপনে তা মুছেও নিল। আর কাঁদবে না সে। এই চোখের পানিগুলো সে আর বের হতে দেবে না। নিহার নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে কাপড় গোছাতে মনোযোগ দিল। এখনই সব গুছিয়ে নেওয়া উচিত, কারণ দুপুরের পরপরই বের হতে হবে, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। অন্যদিকে রায়হান সাহেব ছেলেকে অফিসে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন, এই বলে যে এখন থেকে জয়ই অফিসের নতুন এমডি। রায়হান সাহেবের কথায় সবাই জয়কে স্যার বলে সম্বোধন করতে লাগলো। যদিও জয়কে সবাই আগে থেকেই চেনে, কিন্তু অফিসে তেমন আসতো না বলে সবাই স্যার বলে সম্বোধন করতো না, জাস্ট সালাম বিনিময় করেই চলে যেত। কিন্তু আজ থেকে যেহেতু সে এই অফিসের বস, তাই সবাই স্যার বলেই সালাম বিনিময় করে সবার পরিচয় পর্ব সারতে লাগলো। সবার সাথে পরিচয় পর্ব শেষ হলে রায়হান সাহেব ছেলেকে নিয়ে কেবিনে গেলেন। তারপর নিজের চেয়ারটার পিছনে গিয়ে দাঁড়িয়ে চেয়ারের হাতলের ওপর 2 হাত রেখে হেসে বললেন, আয় বাবা বস এখানে। এতদিন এটা আমার আসন ছিল, আজ থেকে এই আসনে তুই বসবি। এখন থেকে এই চেয়ারটা তোর। অবশ্য আজ তোকে বেশি সময় থাকতে হবে না এখানে, কারণ আজ প্রথম দিন আসছিস। আর তাই আজ জাস্ট সব বুঝে নিবি, দেন কাল থেকে পার্মানেন্টলি অফিসে বসবি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। জয় বাবার কথা মতো চেয়ারে গিয়ে বসলো। রায়হান সাহেব এবার টেবিলের অপর পাশে জয়ের মুখোমুখি চেয়ারে এসে বসলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে হাস্য উজ্জ্বল কণ্ঠে বললেন, তো এখন কেমন লাগছে? জয় গায়ের কোটটা ঠিক করতে করতে বলল, ভালো ড্যাড, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, যেটা আগে কখনো হয়নি। অনেস্টলি স্পিকিং, আই এম ফিলিং গুড। যাক, ভালোই হলো তাহলে। জানিস আজ আমি কতটা খুশি তোর উপর। আমি জানতাম তুই একদিন না একদিন বুঝবি, আর আজ সেই দিনটার অবশেষে আসলো। আমি খুব খুশি, আজ খুব খুশি। জয় অবাক হয়ে ওর বাবার দিকেই তাকিয়ে রইল। আসলে সে অবাক হয়েছে নাকি মুগ্ধ হয়েছে বাবার আচরণে, সেটাই বুঝতে পারছে না। তবে আজ কেন যেন বাবার মুখে তৃপ্তির যে হাসিটা দেখেছে সেটা আজীবন দেখতে চায়। আর এই হাসিটা সম্ভব হয়েছে একমাত্র নিহার জন্য। নিহা না বোঝালেও হয়তো কখনো বুঝতোই না সে। তবে বেশি সময় ভাবলো না, সব ভাবনা একপাশে রেখে বাবাকে আশ্বস্ত করে বলল, ড্যাড, আজ থেকে তুমি একদম টেনশন মুক্ত। তোমাকে এসব বিজনেস ডিল, ক্লায়েন্ট এসব নিয়ে আর টেনশন করতে হবে না। আজ থেকে আমার উপর ছেড়ে দাও সব। ট্রাস্ট মি, তোমাকে আমি নিরাশ করব না। আমাকে যে বিশ্বাস করে নিজের একটু একটু করে তোলা বিজনেসটা হাতে তুলে দিচ্ছ, আমি সেটার মূল্য রাখবো। আই প্রমিস দ্যাট। রায়হান সাহেব আবারও তৃপ্তি ভরা প্রশস্ত একটা হাসি টেনে নিলেন মুখে। তারপর বাবা ছেলে মিলে বিজনেস সংক্রান্ত কথা বলল ব্যাপক সময় ধরে। রায়হান সাহেব অফিসে সব কিছু বুঝিয়ে দিতে আর জয় সব কিছু বুঝে নিতে দুপুর 2টা বেজে গেল। জয় বাবা, তোর এখন ছুটি, এখন তুই যেতে পারিস। আজ আর অফিসে আসতে হবে না, কাল থেকে একেবারে আসিস। আর শুধু তোকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্যই আনলাম, নয়তো কাল থেকেই জয়েন হতে বলতাম। বাবার মুখে এখন ছুটি কথাটা শুনে জয় অবাক কণ্ঠে বলল, ড্যাড, অফিস কি দুপুর 2টায় ছুটি দেওয়া হয়? আরে তা হতে যাবে কেন? তাহলে তুমি বলছো যে এখন আমার ছুটি? আরে পাগল ছেলে, এটা তো আমি তোর জন্য বললাম। তুই আজ প্রথম দিন অফিস জয়েন করলি, তাই তো আমি ছুটি দিয়ে দিলাম। আমি চাই আজ তুই তোর বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটা, কারণ বিজনেসে ঢুকলে তখন তো আর তেমন সময় পাবি না। তখন ওরা বললেও তুই সময় বের করতে পারবি না। অ্যান্ড দ্যাটস হোয়াই আজ আমি নিজ থেকে তোকে সুযোগ দিচ্ছি। তোর বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় এনজয় কর গিয়ে, এদিকটা আমি সামলে নিব। জয় যেন খুশিতে গদগদ, খুশিটা মুখে ফুটিয়ে রেখেই বলল, সত্যি ড্যাড? জয় খুশি হয়ে বাবাকে হালকা জড়িয়ে ধরে আচ্ছি বলে বের হয়ে গেল। রায়হান সাহেব ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলেন। জয় অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসেই খুশি হয়ে মীরাকে কল দিল, কারণ আজ বাকি সময়টুকু সে মীরার সাথেই কাটাতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত বার কয়েক কল দিয়েও কোনো লাভ হলো না। মীরার ফোন প্রতিবারই রিং হচ্ছে, কিন্তু কেটে যাচ্ছে। অন্য সময় হলে জয় হয়তো রাগ করতো, কিন্তু আজ কেন যেন রাগ হলো না, বরং হাসি মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিজে নিজেই বলল, এখন আর কল দিব না, একেবারে ওর বাসায় গিয়ে ওকে চমকে দিব। আমি জানি আমাকে এই মুহূর্তে ওর বাসায় দেখলে যতটা না খুশি হবে, তার চেয়ে দ্বিগুণ খুশি হবে ওই নিহার চলে যাওয়া শুনলে। হয়তো খুশিতে আমাকে জড়িয়েও ধরবে। পাগলিটা বরাবর ইমোশনাল। আমি আসি মীরা। আই এম হ্যাভিং আ গুড নিউজ ফর ইউ মীরা।
মিনিট 20 মধ্যে জয়ের গাড়ি এসে থামলো মীরার ফ্ল্যাটের সামনে। 5 তলা বিশিষ্ট ফ্ল্যাটের 3য় তলায় মীরা একাই থাকে। চাকরির সুবাদে ওকে এখানে একাই থাকতে হয়। পরিবারের সবাই বাড়িতেই থাকে। যদিও জয় মীরাকে অনেকবার বলেছিল যেন ফ্যামিলিকে এখানে নিয়ে আসে। এমন ঢাকা শহরে একটা ফ্ল্যাটে একটা মেয়ে থাকা খুবই রিস্ক। কিন্তু মীরা বরাবরই জয়ের কথাকে অগ্রাহ্য করে গিয়েছে। মীরার একটাই কথা, সে একাই থাকতে পারবে, ওর কিছু করতে পারবে না কেউ। তাই জয়ও আর কিছু বলেনি। তবে জয় খুব কমই এখানে আসে। ওরা বেশিরভাগ বিভিন্ন ক্লাব, হোটেল, ডিস্কো পার্টি এসবই দেখা করে। আজ খুশির কারণটা একটু বেশি হওয়ায় জয় সোজা বাসায় চলে এসেছে। কারণ মীরার অফিস দুপুর 12টায় ছুটি হয়ে যায়, আর বাকিটা সময় সে রুমে বসেই কাটায়। তবে রুমে একেবারে বসে থাকে তাও কিন্তু নয়। জয়কে বলেছিল একবার অবসর সময় নাকি সে আউটসোর্সিং করে, তাই তো এত দামি ফ্ল্যাটে থাকার জন্য টাকার অভাব পড়ে না। জয় লিফটে করে সোজা 3rd ফ্লোরে চলে আসলো। তারপর মীরার রুমের সামনে দাঁড়িয়ে দরজায় চাপড় দেওয়ার জন্য হাত দিতেই দরজা হালকা খুলে গেল। তার মানে দরজা আনলক। জয় একটু অবাক হলো। মীরা দরজা না লক করে ভিতরে বসে আছে। এই মেয়েটাও না। আচ্ছা, ওর কি ভয় ডর নাই? এমন একটা ফ্ল্যাটে দরজা খোলা রাখার মানে হয় দরজা লক করতে কি মনে থাকে না? যত সব। আজকে তো এই বিষয়কে সাবধান করতেই হবে। তো কখন কি অঘটন ঘটে যায়, এটা একটা বিহিত তো করাই দরকার। কথাগুলো নিজে নিজে বলেই জয় যেই না দরজা সরিয়ে ভেতরে ঢুকলো, তখনই কিছু আপত্তিকর কথা আর হাসির আওয়াজ শুনে জয়ের পা জোড়া সেখানেই থেমে গেল। শিহাব, তুমি কিন্তু দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছ। এতটা টেম্পারেট হও কেন বলো তো? প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেওয়ার পরেও কি তোমার মন ভরে না? ওহ জান, তুমি বুঝো না কেন বলো তো? তোমাকে কাছে পেয়ে ফেলে যে আর ছাড়তে ইচ্ছে করে না। তোমাকে কি করে বুঝাই যে তোমাকে 3 ঘন্টা সময়ের জন্য কাছে পেয়ে আমার পোষায় না? মীরার সাথে একটা ছেলের কণ্ঠ শোনা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না, কথাগুলো বেডরুম থেকে আসছে। মুহূর্তেই যেন রাগে জয়ের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করলো। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে গদগদে পায়ে এগিয়ে গিয়ে মীরার বেডরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। দরজা খুলে সামনে তাকাতেই যেন 440 ভোল্টের শক খেলো। মীরাকে সেই অবস্থায় দেখবে সেটা কখনোই ভাবেনি। মীরা কিনা ওকে ধোকা দিল। জয় নিজের চোখকে বেশিক্ষণ সেদিকে ধরে রাখতে পারল না। দ্রুত চোখটা নিচের দিকে নামিয়ে নিল। নিচের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠেই বলল, বাহ বাহ বাবা, আজকাল তাহলে আউটসোর্সিংয়ের নামে রুম রেটও হয়। হঠাৎ কারো আওয়াজ কানে আসতেই মীরা আর শিহাব দুজনেই চমকে দরজার দিকে তাকালো। আর জয়কে দেখতে পেয়ে দুজনে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। জয় নিচের দিকে তাকিয়েই আছে। মীরার মুখ থেকে অস্পষ্ট সুর বের হলো, জয়? জয় এই মুহূর্তে এখানে আসবে সেটা মীরা বা শিহাব কেউ কল্পনাও করেনি। জয়কে দেখে দ্রুত দুজনে অপ্রস্তুত হয়ে সেই অপ্রীতিকর অবস্থা থেকে উঠে নিজেদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। আর মিনিটের মধ্যেই দুজন নিজেকে আবৃত করে নিল। মীরা গুটি গুটি পায়ে জয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জয়, তুমি এই সময় এখানে? কেন, ডিস্টার্ব করলাম নাকি? আসলে কি বলো তো, ভুলটা আমার নয়, ভুলটা তোমাদেরই। এমন প্রাইভেট টাইম স্পেন্ড করার সময় দরজাটা অ্যাটলিস্ট বন্ধ রাখতে পারতে। আমি তাহলে আর এসব দেখতাম না। জয়, আসলে সব নিজের কানেই শুনলাম, আর কিছুই বলার দরকার নেই। আমার না ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি ছি মীরা, ছি। তুই এতটা লেম মাইন্ডেড আমার আগে জানা ছিল না। আমি যদি আগে জানতাম তুই এমন নিজ স্বভাবের, তাহলে তোকে ভালোবাসা তো দূর, তোর সাথে কখনো কথাই বলতাম না। তোর মতো মেয়েরা না কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখিস না। সাথে সাথে মীরা তাচ্ছিল্য হেসে উঠল। তাচ্ছিল্য হেসে বলল, আরে তুই আমাকে কি ভালোবাসবি? আমি তো তোকে ভালোবাসি না। তোর মতো ছেলেকে কে ভালোবাসবে? হ্যাঁ, তোকে তো পেলে বয় বললেও ভুল হবে না। তোর তো একটা দিয়ে হয় না। তোর ঘরে একজন লাগে, আবার বাইরে একজন লাগে। তুই তো হেভি মাল রে। তুই কি মনে করেছিস তোর সাথে দেখা করি, কথা বলি, পার্টি, ক্লাব এসবে যাই বলে তোকে আমি ভালোবাসি? তাহলে বলবো তুই ভুল ভাবছিস। কারণ আমি নিহার মতো অতটাও বোকা নয় যে নিজের স্বামীকে অন্য কারো হাতে তুলে দিব। আমি অতটাও মহৎ নই। আমি তো জাস্ট তোর সম্পত্তির জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম। ভেবেছিলাম তোকে কোনো রকম বিয়েটা করে তোর সব সম্পত্তি নিজের নামে করে নিব। কিন্তু তুই তো আমাকে বিয়েও করবি না, আর তোর সম্পত্তিও আমি আর এই জন্মে পাবো না। তাই ভাবলাম তোর জন্য আর অপেক্ষা না করে নিজের লাইফটা এবার সেটেল করে নেই। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই বিয়ে করে বউ নিয়ে রাত কাটাবি আর আমি তোর অপেক্ষায় সন্ন্যাসী হয়ে বসে থাকবো? সেটা মোটেও না। তুই যেমন বিয়ে করে নিজের সুখটা খুঁজে নিয়েছিস,
তেমন আমিও আমার সুখটা খুঁজে নিলাম হিসাব বরাবর। তোর জন্য শুধু শুধু। বাকি কথা আর শেষ করতে পারলো না মীরা। তার আগেই জয় সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মীরার গালে। জয় শক্ত হাতে চড় খেয়ে মীরা গালে হাত দিয়ে হা হয়ে তাকিয়ে রইল জয়ের দিকে। ওর যেন বিশ্বাস হচ্ছে না জয় ওকে থাপ্পড় দিয়েছে। ব্যাস, অনেক হয়েছে তোর লেকচার শোনা। আর না, তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি কাপুরুষের মতো চুপচাপ শুনে চলে যাব? তা তো হবে না। এতক্ষণ তুই বলেছিস, এখন আমি বলবো। আরে তুই কাকে প্লে বয় বলছিস? হ্যাঁ, যে তোকে পাগলের মতো ভালোবাসে তাকে? নাকি যে তোর পথ চেয়ে এখনো বিয়ে হওয়ার 1 বছর পরেও নিজের স্ত্রীকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি তাকে? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজও পর্যন্ত নিহাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি। শুধু তোকে ভালোবাসি বলে আমি ওকে স্ত্রীর অধিকার দিইনি। যে আমি এক ঘরে থেকেও নিজের স্ত্রীকে স্পর্শ করে দেখিনি আজও পর্যন্ত, আর তুই তাকে প্লে বয় বলছিস? আরে আমি তো তোর জন্য সব ছেড়ে দিতে রাজি ছিলাম, আর তুই কিনা আমাকে প্লে বয় বানিয়ে দিলি। বাহ 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 বাহ, তুই না পারিস বটে। তোদের মতো মেয়েরা আসলে সব করতে পারে। নিজে তো আস্ত একটা প্লে গার্ল, তুই একটা কল গার্ল, তাই আমাকেও তোর মতোই ধরে নিয়েছিলি। আফসোস, তুই খুব বড় ভুল করলি। তবে একটা জিনিস ভালোই হয়েছে, আর সেটা হলো তোকে আমি চিনতে পেরেছি। তোদের মতো মেয়েদেরকে আসলে শুধু বিছানা পর্যন্তই নেওয়া যায়। ভালোবাসা টালোবাসা এসব তোদের জন্য না। তোরা তো পুরুষের টাকা আর শরীরে জিনিস। তোদের কাছে ভালোবাসার কোনো মূল্য নাই। তুই বলেছিলি না আমার সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলি, তো তোকে আর করতে হবে না। কারণ আজ থেকে না আমি তোকে চিনি, আর না তুই আমাকে চিনবি। হ্যাঁ, আসি, গুড বাই। কথাগুলো বলে জয় আর 1 সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। দ্রুত পায়ে মীরার বাসা থেকে বেরিয়ে গেল। আর মীরা সেখানেই থ হয়ে দাঁড়িয়ে রইল। আসলে কিছু সময়ের মধ্যে ওর সাথে কি হয়ে গেছে সেটাই বুঝতে পারছে না সে। সব কিছু মাথায় আসতেই ধপ করে বিছানায় বসে পড়ল মীরা। রাগের বশে জয়কে সব বলে দিয়ে খুব বড় ভুল করেছে সে, যেটা মীরা বুঝতে পারছে। জয়কে এভাবে সব বলে দেওয়া উচিত হয়নি। মীরাকে ধপ করে বসে পড়তে দেখে শিয়াব চিন্তিত কণ্ঠে বলল, মীরা, ঠিক আছো তুমি? আমার সব শেষ হয়ে গেছে শিহাব, সব শেষ হয়ে গেছে। মানে? মানে হলো আমি রাগের বশে আমার খারাপ উদ্দেশ্যের কথা জয়কে বলে দিয়ে অনেক বড় ভুল করেছি। আমি নিশ্চিত জয় আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। তাহলে এখন কি করতে চাও? কাটা উপরে ফেলো। মানে তুমি যা বলছো ভেবে বলছো তো? আমি একদম ভেবেচিন্তে বলছি। গো ফাস্ট, চলো আমিও যাব তোমার সাথে। এভাবে দিনের বেলায় নাইটি পরে বের হবে তুমি? লোকে কি বলবে? গাড়ি তো এনেছো নিশ্চয়ই? হ্যাঁ, এনেছি। তাহলে বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো, নয়তো পাখি পুরুত হয়ে যাবে। বলে দুজনে দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ল। মামা, আর কতক্ষণ লাগবে ট্রেন ছাড়তে? প্রায় 8 ঘন্টা ধরে সিটে বসে আছি। 3:30 ছাড়বে বলে 4টা বাজতেছে, এখনো তো ছাড়ার নাম গন্ধ নেই। ট্রেনে জানালার পাশে একটা সিটে বসে বিরক্ত হয়ে কথাগুলো বলল নিহা। পাশে একজন বয়স্ক মহিলা বসেছেন। বয়স হবে হয়তো 50-এর ঊর্ধ্বে। ট্রেনের টিকিট কালেক্টর যখন বয়স্ক মহিলাটার থেকে টিকিট কালেক্ট করতে আসলো, তখন ওই কালেক্টরকে কথাগুলো বলল নিহা। নিহার আসলে খুব বিরক্ত লাগছে। 4টা বাজতেছে আর এখনও ট্রেন ছাড়ছে না। এত দেরিতে ট্রেন ছাড়লে সে বাড়িতে যেতে যেতে তো রাত 10টা বাজবে। আসলে ট্রেনের এই একটাই সমস্যা, আগে যদি টিকিট না কেটে রাখা হয় তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। কালেক্টর কিছু না বলেই চলে গেলেন। হয়তো উনি নিজেও জানেন না ট্রেন কখন ছাড়বে। নেহা বিরক্ত নিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আর তখনই হঠাৎ নেহার পার্সে থাকা মোবাইলটা হনহনিয়ে বেজে উঠল। এই সময় কল আসবে নেহা সেটা আশা করেনি। আর তার চেয়েও বড় কথা হলো, ও যে কখন ভুল করে মোবাইলটা পার্সে নিয়ে এসেছে সেটাও জানে না। মনে থাকলে হয়তো ফোনটা কখনোই নিত না। নেহা সোজা হয়ে বসে পার্স থেকে মোবাইলটা বের করতে করতেই বিরক্ত হয়ে বলল, এই সময় আবার কে কল করছে? কেন যে ভুল করে মোবাইলটা আনতে গেলাম? নেহা এসব বিড়বিড় করতে করতে মোবাইলটা চোখের সামনে এনে ধরল। আর সাথে সাথে হাতটা অটোমেটিক মুখে চলে গেল, কারণ কলটা আর কারো নয়, রায়হান সাহেবের। কি এই সময় বাবার ফোন? বাবা আবার কল দিচ্ছে কেন? কি করবো এখন? কল কি রিসিভ করব নাকি করব না? রিসিভ না করলে তো আবার কষ্ট পাবে বাবা। আর তাছাড়া জরুরি কোনো প্রয়োজনেও তো কল দিতে পারে। কথাগুলো নিজের মনে আওড়াতে আওড়াতে এরই মধ্যে 2বার রিং হয়ে কেটে গেল ফোন। 3য় বার রিং হতে নেহা চিন্তায় পড়ে গেল। আচ্ছা, কলটা কি রিসিভ করা উচিত? এতবার কল দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, নয়তো বাবা তো কখনো এতটা কল একসাথে দেয় না।
না, কলটা রিসিভ করেই ফেলি, যদি বিশেষ কোনো কারণে কল করে থাকে। নিহা এসব ভেবে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। নিহা কিছু বলে ওঠার আগে ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে ভেসে আসলো। নিহামা, তোরা এখনই সিটি হসপিটালে চলে আয়। জয় অ্যাক্সিডেন্ট করেছে। শাইলা আর জেসিকেও বল, আমি ওদেরকে কল দিচ্ছি কিন্তু পাচ্ছি না। তাড়াতাড়ি আয় মা। এতটুকু বলে রায়হান সাহেব কলটা কেটে দিলেন। নেহা কিছু বলার সুযোগ পর্যন্ত পেল না। নিহার যেন মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর এক মুহূর্ত সিটে বসে না থেকে দিকবেদিক শূন্য হয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল সে। ভিতরে যে ওর লাগেজ ফেলে এসেছে সেটা যেন খেয়ালই নেই। ওর মনে এখন শুধু একটাই চিন্তা, আর সেটা হলো ওর হসপিটালে পৌঁছাতে হবে যে করেই হোক। নেহার এমন পাগলের মতো দৌড়ে বের হওয়া দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু নেহার সেদিকে কোনো খেয়াল নেই। কোনো মতে দৌড়ে গিয়ে একটা সিএনজি ধরে উঠে বসলো নেহা। উদ্দেশ্য তার সিটি হসপিটাল। চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছে। ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ির স্পিড চেয়ে চালানোর জন্য, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। মামা একটু দ্রুত চালান না। ড্রাইভার সামনের লুকিং গ্লাস দিয়ে নেহাকে একবার ভালো করে দেখে নিয়ে গাড়ির স্পিড আরও একটু বাড়িয়ে দিল। ড্রাইভারও হয়তো নেহার অস্থিরতাটা বুঝতে পেরেছে। প্রায় আধ ঘন্টা পর নেহার সিএনজি এসে থামলো হসপিটালের সামনে। সিএনজির ভাড়াটা কোনো মতে চুকিয়ে তাড়াহুড়ো করে ফাঁকা মস্তিষ্ক নিয়ে দৌড় দিল হসপিটালের ভিতরে। হয়তো জায়গাটা হসপিটাল হওয়ায় নেহার দৌড়ে যাওয়ার দিকে কারো কোনো খেয়াল নেই, কারণ এখানে সবাই নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত। অন্য কারো দিকে তাকানোর কোনো সময় নেই। নেহা রিসিপশনের কাছে এসে কোনো মতে হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি মিস, মিস্টার জয় মাহমুদের কেবিন কোন রুমে জানাবেন প্লিজ। রিসেপশনিস্ট সৌজন্যমূলক হাসি দিয়ে একটা ফাইল দেখে বিনতি কণ্ঠে বলল, জি ম্যাম, আসলে ওনাকে তো কোনো ক্যাবিনে দেওয়া হয়নি, ওনাকে এমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আপনি সোজা গিয়ে ডান দিকের গলিটাতে যান। এমার্জেন্সি রুমটা গলির একদম শেষের দিকে। নেহা আর এক মিনিটও সময় ব্যয় না করে দৌড় দিল সেদিকেই। এমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখ নিয়ে গলির এপাশ থেকে ওপাশে পায়চারি করছে রায়হান সাহেব। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা টেনশনে আছেন। আর টেনশন হবে নাই বা কেন? ওনার একমাত্র সন্তান আজ মৃত্যুর সাথে লড়াই করছে। টেনশন তো হওয়ারই কথা। রায়হান সাহেবের পুরো মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে আছে। বাবা। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে রায়হান সাহেব চমকে তাকালো। নেহা এসেছে। রায়হান সাহেবের চোখে আপনা আপনি জল এসে গেল। ধরা গলায় বললেন, আসছিস মা? হ্যাঁ বাবা, এসব কি করে হলো ওনার? রায়হান সাহেব ভেজা গলায় বললেন, জানে না রে মা, আমাকে হসপিটাল থেকে কল করে বলেছে জয় নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি শোনার সাথে সাথে চলে আসলাম। তো বাবা, ওনাকে কে এনেছে এখানে? ডক্টর বলেছে কয়েকজন পথচারী নাকি জয়কে হসপিটালে নিয়ে এসেছে। এর থেকে বেশি কিছু জানি না আমি। নেহা আবার দৌড়ে দরজার কাছে গেল। দরজার থাই গ্লাস ভেদ করে জয়কে স্পষ্ট দেখা যাচ্ছে। বেডে শুয়ে থাকা নিস্তেজ মানুষটিকে দেখে নেহার ভেতরটা কেঁপে উঠল। সাদা ধপধপে বেডশিট বিছানো, বেডে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে জয়। দেখেই বোঝা যাচ্ছে সেন্স নেই। পাশে দাঁড়িয়ে একজন ডক্টর স্লাইনের ভেতর একটা সিরিজ পুশ করছে, সম্ভবত মেডিসিন প্রবেশ করাচ্ছে। আর তার পাশে আরও কয়েকজন ডাক্তার দাঁড়িয়ে আছে। নেহার পুরো দুনিয়া যেন থমকে গেল। যত যাই হোক, এই মানুষটা তো তার স্বামী। নেহার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। নেহা মনে মনে শুধু একটা দোয়াই করছে, মানুষটি যেন কিছু না হয়, আল্লাহ যেন জয়কে তাড়াতাড়ি ভালো করে দেয়। নেহা যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। হাতের উল্টো ফিট দিয়ে চোখের জলগুলো মুছে নিয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে সেখানে রাখা একটা টুলে গিয়ে ধপ করে বসে পড়ল। মন মস্তিষ্ক জুড়ে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো জয়ের কিছু হয়ে গেলে ওর কি হবে। হ্যাঁ, এটা ঠিক যে জয় ওকে ভালোবাসে না, এমনকি ওকে স্ত্রী হিসেবেও মানে না, কিন্তু তারপরেও তো সে ওর স্বামী। মানুষটা না থাকলে তো ওর সব কিছু ওলটপালট হয়ে যাবে। কারণ আমাদের সমাজে বিবাহিত মেয়েদের মূল্য তখনই থাকে যখন ওর স্বামী থাকে, আর যখন স্বামী নামক মানুষটির অনুপস্থিতি ঘটে তখন মেয়েটার আর কোনো মূল্য থাকে না। স্বামী নামক মানুষটি ওকে ভালোবাসলো কি না, না বাসলো, স্ত্রী হিসেবে মানলো কি না না মানলো, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ থাকে না। শুধু স্বামীটা বেঁচে আছে কি না সেটাই দেখে। নেহা যখন ভাবনার অতুল সাগরে ডুবন্ত, তখনই চেঁচামেচির আওয়াজে নেহার ধ্যান ভাঙে। ভাবনার সুতো ছিঁড়ে সামনে তাকিয়ে দেখে শাশুড়ি আর ননদ এসেছে। শায়লা বেগম তো রীতিমতো পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছেন।
ডক্টর ডক্টর আমার ছেলেকে এতক্ষণ ধরে ইমার্জেন্সি রুমে রেখেছেন কেন? আপনারা কি ট্রিটমেন্ট করছেন যে একটা সামান্য অ্যাক্সিডেন্ট হওয়া রুগীকে এখনও ইমার্জেন্সি রুম থেকে বের করে নর্মাল বেডে দিতে পারছেন না? আপনারা কি ঘাস কাটছেন? আমি বলে দিচ্ছি, আমার ছেলে যদি ঠিক না হয় তাহলে পুরো হসপিটালকে আমি হেল করে দিব। সব কটা ডাক্তারকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। নেহা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শায়লা বেগমকে কিছু বলার সাহস নেই ওর, তাই সেখানে দাঁড়িয়ে আছে। রায়হান সাহেব স্ত্রীর চেঁচামেচিতে অতিষ্ঠ। স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন, শায়লা, কি করছোটা কি? এমন চিল্লানোর মানে কি? গত 2 ঘন্টা ধরে কোনো খবরও ছিল না তোমাদের মামের, আর এখন এসেছো দরদ দেখাতে? পুরো হসপিটাল মাথায় তুলছো কেন? আসছে এতক্ষণে আদিক্ষেতা দেখাতে। তুমি তো মা নামের কলঙ্ক। ছেলের বিপদে যাকে ফোন করেও পাওয়া যায় না, সে আসছে ডাক্তার আর হসপিটালের বিচার করতে। ড্যাড, মমকে বকো না। আসলে আমি আমার আর মমের ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, আর তাই বুঝতে পারিনি। মেয়ের কথায় রায়হান সাহেব আরও রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, চুপ কর ইডিয়েট। তোকে আমার মেয়ে বলতেও লজ্জা হচ্ছে? হয়েছিস তো আস্ত মায়ের মতো। যেমন মা তার তেমন মেয়ে। অকর্মা ঢেকি কোথাকার। 1000বার কল দিয়েও পাওয়া যায় না। আরও আসছে বড় মুখ করে বলতে মোবাইলটা সাইলেন্ট ছিল। এটা বল না যে কল রিসিভ করার সময় হয়নি। তোদের থেকে তো নেহা অনেক ভালো। ওর কাছে অন্তত আমার কলের মূল্য আছে। কল দেওয়ার সাথে সাথে ছুটে এসেছে। আর তোদের কাছে তো আমার কলের কোনো মূল্য নেই। রায়হান সাহেবের কথা শুনে শায়লা বেগম আর জেসি দুজনই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ওদের মনে একটাই প্রশ্ন, নেহা এসেছে মানে? নেহার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে কি ও যায়নি? দুজনে অবাক হয়ে পাশে তাকাতেই নেহাকে দেখে মা মেয়ে দুজনেই মাথায় বাজ পড়ল। সত্যি এই ছোট লোক গেল না। তবে এখন কিছু বলা যাবে না, কারণ এখন রায়হান সাহেব আছে। সময় হলে ওর বিষয়টা দেখা যাবে। শায়লা বেগম নেহার দিক থেকে চোখ সরিয়ে আবারও স্বামীর দিকে তাকালেন। তারপর রাগী কণ্ঠে বললেন, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি ওই গেও ছোট লোকটার সাথে আমাদের কম্পেয়ার করছো? হাও ফানি! তোমার মতো মন মানসিকতা এখনও সেই গ্রামে রয়ে গেল, তাই না? যত সব। শায়লা, তোমরা আসলে এখনও মানুষ হতে পারলে না। আমার ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আছো কম্পেয়ার নিয়ে। সত্যি তোমরা পারো বটে। হসপিটালে এসেও এমন কথা বলতে শুধু তোমাদের মতো মানুষরাই পারে। এক্সকিউজ মি মিস্টার, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ছেলের আজ এই অবস্থা সেটা শুধু ওই গেও ছোট লোকটার কারণে। তোমার কল মেয়ের জন্যই কিন্তু আজ আমার ছেলের এমন অবস্থা। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি আমার ছেলের কিছু হয় ওকে আমি ছাড়বো না। রায়হান সাহেব আর শায়লা বেগম যখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, তখন এমার্জেন্সি রুমের ভিতর থেকে ডক্টর বেরিয়ে আসলো। ডক্টরকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব আর শায়লা বেগম নিজেদের তর্ক থামিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালেন। সাথে নিহা আর জেসিও গেল। রায়হান সাহেব বিনতি কণ্ঠে বললেন, ডক্টর জয়, জয় কেমন আছে এখন? আমরা কি ওর সাথে দেখা করতে পারবো একবার? আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? এখন কি অবস্থা ওর? রায়হান সাহেবের অস্থিরতা হয়তো ডাক্তার বুঝতে পেরেছেন, তাই তো রায়হান সাহেবের কাঁধে হালকা করে হাত রেখে চোখে চোখ রাখলেন। তারপর নরম গলায় বলে উঠলেন, দেখুন রায়হান সাহেব, আমি জানি আপনি আপনার ছেলের জন্য চিন্তিত, কিন্তু সব কিছু তো আর ডাক্তারের হাতে থাকে না, তাই না? ওপরওয়ালা বলেও তো কেউ একজন আছে যার হুকুমে চির নির্ধারিত। মানে কি বলতে চান আপনি? দেখুন, আপনার ছেলে অনেক গুরুতর ইনজুর হয়েছে। ওনার মাথাটা ভারী কোনো বস্তুর সাথে বাড়ি হওয়ায় মাথায় ইন্টারনাল ইনজুর না হলেও বেশ রক্তক্ষরণ হয়েছে, যার ফলে এখনও ওনার সেন্স আসেনি। তবে আমরা ইনজেকশন দিয়েছি সেন্স আসার, কিন্তু কি ডক্টর? আসলে আমরা আপনাদের আশা দিতে পারছি না যে ওনার সেন্স আসা নিয়ে, কারণ উনি মাথায় আঘাতটা এত জোরে লেগেছে যে মাথার প্রচণ্ড ব্লিডিং হয়েছে, যার ফলে ওনার সেন্স আসা না আসা নিয়ে ডাউট আছে। যদি 24 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে আমাদের হাতে কিছু করার থাকবে না, সবটাই এখনও উপরওয়ালার হাতে। ডাক্তারের কথা শুনে রায়হান সাহেব সহ উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এটা তো কিছুতেই হতে পারে না। শায়লা বেগম যেন ছেলের অবস্থার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। উনি যেমনই হোক, ছেলেটা যে ওনার কলিজার টুকরা সেটার কোনো সন্দেহ নেই। উনি ভাবতেও পারেননি এমন একটা দিন দেখতে হবে।
উনি যত রাগী আর বদমেজাজি হোক, ওনার ছেলে মেয়ে দুটাই যেন ওনার আলাদা একটা পৃথিবী। আর সেই ছেলেরই এমন কিছু হবে শায়লা বেগম সেটা স্বপ্নেও ভাবেনি। আর নিহা, সে তো ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো অতিরিক্ত শোকে পাথর হয়ে গেছে। শায়লা বেগম যেন চুপ থাকতে পারল না আর ঝাঁঝালো কণ্ঠে ডাক্তারকে বলে উঠলেন, ডক্টর, কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপনারা কেমন ডাক্তার, হ্যাঁ, যে একটা সামান্য অ্যাক্সিডেন্টের রুগীকে বাঁচাতে পারবেন না বলছেন? শুনুন, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। যত টাকা লাগে আমি দিব, তবু আমার ছেলেকে সুস্থ চাই। আর যদি আমার ছেলের কিছু হয় তাহলে পুরো হসপিটাল আমি হেল করে দিব, আর আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো। মাইন্ড ইট। দেখুন ম্যাডাম, আমাদের তো এক্ষেত্রে কিছু করার নেই, তাই না? সব কিছু তো আর টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে যদি সব কিছু হতো তাহলে মানুষ টাকা দিয়ে আগে নিজের হায়ারটাই বাড়িয়ে নিত, যাতে মরতে না হয়। আর একটা কথা, আপনি যেটাকে একটা সামান্য অ্যাক্সিডেন্ট বলছেন, সেটা কিন্তু একদমই সামান্য নয়। ওনার মাথায় একটা পর্দা ফাটলেই কিন্তু ওনাকে আর বাঁচানো যেত না। তার মানে বুঝতেই পারছেন আঘাতটা কেমন লেগেছে। ওনার সেন্স ফিরে আসা আর না আসা সবই উপরওয়ালার হাতে। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যেন উনি আপনার ছেলেকে সুস্থ করে দেন। তবে আর একটা কথা, ওনার সেন্স ফিরলেও ওনার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। বেশ করে ডান হাত আর ডান পাতে বেশি আঘাত লাগায় উনি বেঁচে থেকেও মৃতপ্রায় হয়ে থাকবেন। মানে হলো উনি সুস্থ হলেও কখনো হাঁটতে পারবেন কি না সেটা নিশ্চিত না। ওনার পা দুটো মারাত্মকভাবে ইনজুর হওয়ায় উনি কখনো হাঁটতে পারবেন কি না সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। সবসময় শুয়ে বসেই কাটাতে হবে। তবে আল্লাহ চাইলে তো অসম্ভবও সম্ভব হয়। তাই আমরা পুরোপুরি কোনো কিছুই নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ আল্লাহ চাইলে উনি সুস্থ হতেও পারেন। তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমাদের ডাক্তারি নলেজ থেকে যেটুকু বুঝতে পেরেছি তার দ্বারা মনে হচ্ছে উনি আজীবন এভাবেই থাকবেন। বিছানায় শুয়ে থেকেই কাটাতে হবে। তবে আবারও বলছি, উপরওয়ালা চাইলে সব কিছুই সম্ভব। এখন আপাতত সেন্স আসার জন্য দোয়া করুন, আমি আসছি। আচ্ছা, আমরা কি ওর সাথে একবার দেখা করতে পারবো? ডাক্তার যেতে গিয়েও থেমে গেল রায়হান সাহেবের প্রশ্নে। হতাশার হাসি হেসে বললেন, উনি এখন সেন্সলেস, আর এই মুহূর্তের ভিতরে কেউ এলাও নয়। আপনারা ওনার সেন্স ফিরে আসার পর ওনার সাথে দেখা করতে পারবেন, কারণ এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে আর সেখানে কেউ প্রবেশ করার পারমিশন নেই। সো ধৈর্য ধরুন। বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন। আর রায়হান সাহেব সহ বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবার যেন বিশ্বাস হচ্ছে না আজকের এই দিনটা দেখতে হবে। সবার বুকের ভিতর অজানা একটা ভয় এসে ভিড় জমিয়েছে। জয়ের কিছু হবে না তো? জয়ের সেন্স ফিরে আসবে তো? শায়লা বেগম তো রীতিমতো নেহাকে যা নয় তা বলতে লাগলো। ওনার একটাই কথা যে নেহার জন্যই আজ জয়ের এই অবস্থা। ও যদি জয়কে অফিসে যেতে না বলতো, আর জয় যদি আজ অফিসে না যেত, তাহলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। নেহাও কিছু না বলে পাথরের মতো নীরবে সব শুনে গেছে, কারণ ওরও মনে হচ্ছে ওর কারণেই আজ জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ের অ্যাক্সিডেন্টের পিছনে কোথাও না কোথাও নিজেকেই দায়ী মনে করেছে নেহা। তবে নেহা চুপ করে শায়লা বেগমের কথাগুলো শুনলেও রায়হান সাহেব কিন্তু চুপ করে থাকলেন না। স্ত্রীকে শক্ত কণ্ঠে জবাব দিয়েছেন, কারণ এতে তো নেহার কোনো দোষ নেই। যা হবার সবাই ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে। এতে নেহাকে কথা শোনানোর কোনো মানে হয় না। দুদিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে, যার কারণে রায়হান সাহেব দুই পা এক করতে পারছে না সেই সকাল থেকেই। হ্যাঁ, জয়ের সেন্স ফিরেছে। সেদিন ডাক্তার জয়ের সেন্স ফিরে না আসা নিয়ে গ্যারান্টি দিতে না পারলেও ভাগ্যক্রমে 24 ঘন্টার মধ্যেই জয়ের সেন্স ফিরে আসে। তবে জয়ের সেন্স ফেরার পরেও জয় ইনজুরি হওয়ায় ডক্টর জয়কে হসপিটালেই ভর্তি রাখতে চায়, কারণ এই অবস্থায় জয়কে বাড়ি নিয়ে যাওয়া মানে যেছে বিপদ ডেকে আনা। কেননা জয়কে এখন বাড়ি নিয়ে গেলে জয় ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো জয়ের প্রপার ট্রিটমেন্ট আর প্রপার বেড কেয়ার দরকার, যেটা হসপিটালে রেখেই করা সম্ভব। তবে এমন নয় যে হসপিটালে রাখলেই জয় সুস্থ হয়ে যাবে, বরং ডক্টররা চেয়েছেন জয়কে আর কয়েকদিন রেখে আর একটু ট্রিটমেন্ট করে তারপর রিলিজ দিতে। তবে ডক্টর বলে দিয়েছে জয় উঠে বসার মতো সুস্থ হওয়ার চান্স একদম নেই। তারপরেও যদি এই মিরাক্কেলটা হয় তাহলে সেটা পুরোপুরি উপরওয়ালার হাতে। ডক্টরের কথায় রায়হান সাহেব আর শায়লা বেগম রাজি হয়ে জয়কে আরও কিছুদিন হসপিটালে রাখতে চাইলেও নেহা আপত্তি করল। নেহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে, প্রয়োজনে সে জয়কে দেখাশোনা করবে। তবুও কিছুতেই জয়কে হসপিটালে রাখবে না, কারণ জয় হসপিটালে থাকলে সুস্থ হওয়ার বদলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে।
হসপিটালে রাখাটা শুধু ট্রিটমেন্টের নাম করে টাকা খাওয়ার জন্য, কাজের কাজ কিছুই হবে না। এখানে থাকলে না কোনো ট্রিটমেন্ট করবে আর না কোনো ভালো দেখাশোনা করবে। তাই নেহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়েই যাবে। অবশ্য ডাক্তাররা সবাই নেহার কথায় আপত্তি করেছিল, কিন্তু নেহা বলেছে যদি জয়কে রিলিজ দেওয়া না হয় তাহলে পুরো হসপিটালের নামে কেস করবে। তাই নেহার জোরাজুরিতে ডক্টররা সবাই রাজি হয়েছে জয়কে রিলিজ দিতে। রায়হান সাহেবও নেহার কথায় খুশি হয়ে জয়কে রিলিজ করিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেললেন। জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার কথাটা শুনে রায়হান সাহেব যেন খুশিতে আটকানা। নেহা বরাবরই রায়হান সাহেবের পছন্দের কাজটি করে, আর এই জন্য নেহাকে রায়হান সাহেব এত ভালোবাসেন। তবে শায়লা বেগম এক্ষেত্রে একটু নারাজ হলেন, কারণ ওনার ধারণা নেহা জয়কে বাড়ি নিয়ে গিয়ে দেখাশোনা করার পরিবর্তে উল্টো ওর থেকে এতদিনের সব প্রতিশোধ তুলবে। তাই শায়লা বেগম চেয়েছেন জয়কে বাড়িতে না নিয়ে বরং হসপিটালে ভর্তি রাখা হোক। এজন্য স্বামীকেও অনেক বলেছেন যেন নেহার কথায় কান না দেয় আর জয়কেও রিলিজ না করায়। কিন্তু রায়হান সাহেব নিজের সিদ্ধান্তে অটল। উনি সকাল থেকে ছোটাছুটি করে জয়কে রিলিজ করানোর সমস্ত ফর্মালিটিস পূরণ করে বিকেল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হলো। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়ি চলে গেছেন আর আসেননি। তাই রায়হান সাহেব আর নেহা মিলেই জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করছেন। নেহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। শ্বশুর আর বৌমা মিলে কোনো মতে জয়কে হুইল চেয়ার সহ গাড়ি থেকে নামালো। এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ঋতু দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলেই নেহাকে দেখতে পেয়ে ঋতুর মুখ যেন রাজ্যের খুশি এসে ভর করলো, কারণ নেহা গত 2 দিন ধরে বাসায় একবারও আসেনি। তাই ঋতু মনে করেছিল নেহা সত্যি সত্যি বাড়ি চলে গিয়েছে। আর ঋতু এটাও মনে করেছিল যে জয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে নেহা কিছুই জানে না। তবে এখন জয়ের পিছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা নেহাকে দেখে যেন ঋতু খুব খুশি। একগাল হেসে বলে উঠল, ভাবি আইসো তুমি, আমার যে কি খুশি লাগতাছে। ঋতুর কাণ্ড দেখে নেহা মুচকি হাসলো, হেসে বলে উঠল, বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলবে, ভেতরে ঢুকতে দেবে না? আরে না না, তা কেন হইব, এসো ভিতরে এসো। ছোট সাহেব আপনি এখন কেমন আছেন? জয় মুচকি হেসে ধমকে স্বরে বলে উঠল, ঋতু, তোকে না কতবার বলছি আমাকে ছোট সাহেব নয় ভাইয়া কিংবা ভাইজান বলে ডাকবি। ঋতু বিনতি কণ্ঠে বলে উঠল, আচ্ছা ঠিক আছে ভাইজান। রায়হান সাহেবও ওদের কাণ্ড দেখে মুচকি হেসে ভিতরে ঢুকে গেলেন। নেহাও জয়কে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শায়লা বেগম আর জেসি জয়ের আসার খবর পেয়ে দুজনেই ড্রয়িং রুমে আসলো। তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয়ও কোনো কথা বলল না, কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। মা বলেছিল বাবা নিয়ে যেতে চাইলেও যেন জয় বাড়িতে যেতে রাজি না হয়, কিন্তু জয় করলো তার উল্টো। রায়হান সাহেব ছেলেকে বাড়িতে যাবে কি না এখানে অ্যাডমিট থাকবে জিজ্ঞেস করাতেই জয় খুশি হয়ে বলেছিল সে বাড়িতে চলে যাবে, মরলে বাড়িতে গিয়ে মরবে। তাই শায়লা বেগম ছেলের প্রতি একটু নারাজ, কারণ এই প্রথম ছেলে ওনার মতের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু উনি তো আর জয়ের সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোনো মানুষই চায় না হসপিটালের বেডে দিনের পর দিন শুয়ে থাকতে, সে যত অসুস্থ রোগী হোক। সবাই চায় মরলেও যেন নিজের ঘরেই মরে। তবুও হসপিটাল নামক জায়গাটিকে কেউ থাকতে চায় না। নেহা জয়কে নিয়ে রুমে যেতে নিয়েও আবার থেমে গেল, কারণ জয়কে তো সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাওয়া সম্ভব না। হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে তুলবে কী করে? নেহা কিছু একটা ভাবে, তারপর শ্বশুরের দিকে তাকালো। রায়হান সাহেব তখন সোফাতেই বসেছিলেন। আসলে ক্লান্ত লাগায় এসেই ধপ করে সোফায় বসে পড়েছেন, গায়ের কোটটা পর্যন্ত খোলেননি। নেহা নরম গলায় বলল, বাবা, ওনাকে তো এই অবস্থায় উপরে তোলা সম্ভব না। বলছিলাম যে উনি যে কয়দিন সুস্থ হয়ে হাঁটতে না পারে সেই কয়দিন গেস্ট রুমেই রাখি। পাগলি, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? যেখানে সুবিধা লাগে সেখানে থাক, শুধু আমার ছেলেটার যেন কোনো রকম অসুবিধা না হয় মা। আমি জানি জয়ের সুস্থ হয়ে হাঁটতে পারার কথাটা ভাবাও ভুল, কিন্তু বাবা হিসেবে তো আশা রাখতেই পারি। তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। এখন আমার শেষ ভরসাটা তুই। প্লিজ মা, আমার ভরসাটা ভেঙে দিস না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু আমার তো অন্য রুমে ঘুম হয় না, আমার রুম ছাড়া অন্য কোনো রুমে ভালো লাগে না। জয়ের কথা শুনে নেহা এক নজর জয়ের দিকে তাকিয়ে ঋতুকে ডাক দিল। ঋতু সাথে সাথে দৌড়ে আসলো। কও ভাবি, কিছু কি লাগবো? না, আমার কিচ্ছু লাগবে না। তুমি শুধু কষ্ট করে তোমার ভাইকে 1 কাপ চা করে খাও, আমি আসছি ততক্ষণে। আচ্ছা ভাবি। নেহা আর সময় ব্যয় না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আর জয় হুইল চেয়ারে বসে থেকে নেহার যাওয়ার দিকে তাকিয়ে রইল।
গত 2 দিন ধরে ওর প্রতি নেহার কেয়ারিং দেখে বোঝার উপায় নেই জয় ওর প্রতি এত অত্যাচার করেছে। নেহা ওপরে চলে যেতেই শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, জয়, এখন তুইও তোর বাবার মতো নেহাকে সাপোর্ট করছিস? তোর কাছে আমার কথার কোনো দাম নেই। আমি বারণ করার সত্ত্বেও তুই আমার কথা শুনলি না, ঢেই ঢেই করে চলে আসলি। হসপিটালাইজ আউট থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? মম, এখানে সাপোর্ট করার কথা আসছে কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না বলেই চলে এসেছি, কারো কথায় নয়। হসপিটালে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাব বেশি। তার চেয়ে বরং তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের হলেও তো দেখতে পারবো। আর তাছাড়া ডাক্তার তো নিশ্চিত হয়ে বলতে পারছে না যে আমি হসপিটালে থাকলে সুস্থ হবো কিনা। যেখানে সুস্থ হওয়ার কোনো চান্স নাই সেখানে হসপিটালে থেকে কি করবো মম? রায়হান সাহেব কিছু বলছেন না, কারণ মাসেলের কথার মধ্যে উনি বাম হাতটা ঢুকাতে চান না, তাই চুপচাপ উঠে রুমে চলে গেলেন। শায়লা বেগম জয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না, তাই স্বামীর অনুপস্থিতি পেয়ে আরও রাগী কণ্ঠে বললেন, তোর যা ইচ্ছে কর, আমি কিচ্ছু বলবো না। যখন দেখবি ওই ছোট লোকটা তোর থেকে এতদিনকার সব প্রতিশোধ নিচ্ছে, তখন বুঝবি আমি কেন কথাগুলো বলেছিলাম। তোর ড্যাড না হয় ওর প্রতি তোর করা আচরণের কথা জানে না বলে এত কিছু ভাবিনি, কিন্তু তুই তো জানিস তুই ওর সাথে কি কি করেছিস। তারপরেও তোর একবারও মনে হলো না মেয়েটা তোর থেকে প্রতিশোধ নিতে পারে? আর একবার এটা ভেবে দেখ না, ও তো তোকেও চলে যাবে বলেছিল, তাহলে গেল না কেন? নিশ্চয়ই তোর থেকে প্রতিশোধ নেবে বলে। মম, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। ওকে আমার এতদিনে এতটুকু চেনা হয়ে গেছে যে ও এমন কিছুই করবে না। আমার ভালো না করুক, অন্তত আমার ক্ষতি করবে না। আর তারপরেও যদি আমার থেকে প্রতিশোধ নিতে আমার কোনো ক্ষতি করে, তাহলে ভাববো এটাই আমার প্রাপ্য ছিল। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওই ছোট লোকটার জন্যই কিন্তু তোর আজ এই অবস্থা। ওর কারণেই তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। না মম, ওর জন্য কিছুই হয়নি। সবটাই আমার কর্মের ফল, আমার পাপের প্রায়শ্চিত্ত এটা। আমি এটাই ডিজার্ভ করি মম। আমি যা করেছি ওর সাথে তা হয়তো আল্লাহ তাআলা সইতে পারেনি, তাই তো এমন একটা শাস্তি দিলেন আমায়। শায়লা বেগম ছেলের কথা শুনে যেন সন্তুষ্ট হতে পারলেন না। উনি ভাবতেও পারেননি জয় এমন কিছু বলবে। উনি ভেবেছিলেন জয় ওর অ্যাক্সিডেন্টের জন্য নেহাকেই দোষারোপ করবে, কিন্তু হলো তার উল্টোটা। তাই উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সেখানে। গদগদ পায়ে সিঁড়ি বয়ে উপরে উঠে গেলেন। জয় লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল, কারণ ওর কিছুই বলার নেই। ভাইজান, আপনার চা। জয় চোখ সরিয়ে ঋতুর দিকে তাকালো, তারপর ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলো। তবে চায়ের কাপটা বাম হাতেই নিয়েছে, কারণ ডান হাতটা তো গলায় ঝুলানো, অর্থাৎ ডান হাতের হাড়গোড় ভেঙে যাওয়ায় জয়ের ডান হাতটা আপাতত কোনো কাজ করতে পারবে না। এমনকি খেতে হলেও বাম হাত দিয়েই খেতে হবে, তাই চায়ের কাপটাও বাম হাতেই ধরেছে। জয় চা খেতে খেতে খেয়াল করলো নেহা ওদের রুমের সকল জিনিসপত্র গেস্ট রুমে নিয়ে রাখছে। জয় বেশ অবাক হলো, নেহা এভাবে রুমের সব জিনিসপত্র নিচে নামাচ্ছে কেন? প্রায় আধ ঘন্টা ধরে ছোটাছুটি করার পর নেহা এবার জয়ের কাছে আসলো। কিছু না বলে জয়কে ধরে গেস্ট রুমে নিয়ে গেল। জয় তো গেস্ট রুমে ঢুকেই অবাক, কারণ গেস্ট রুমটা এখন আর গেস্ট রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই জয়ের রুম। জয় অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। নেহা ওর রুমের সব কিছু এখানে নিয়ে এসেছে, আর প্রত্যেকটা জিনিস সেভাবেই সেট করেছে যেভাবে ওই রুমে ছিল। জয় অবাক চাহনিটা বজায় রেখেই ঘাড় ঘুরিয়ে নেহার দিকে তাকালো। জয় কিছু বলতে যাবে তার আগে মুচকি হেসে নেহা বলে উঠল, পছন্দ হয়েছে আপনার? আপনি না বলেছিলেন আপনার রুম ছাড়া অন্য রুমে ভালো লাগে না, তাই হুবহু আপনার রুমের মতোই বানিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রবলেম হবে না। তারপরেও যদি ভালো না লাগে একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আসলে এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই আর কি। ইটস ওকে, সমস্যা নেই। নেহা মুচকি এসে জয়কে বিছানার কাছে নিয়ে গেল। তারপর শ্বশুরকে ডেকে জয়কে কোনো রকমে দুজনে ধরে বিছানায় বসালো। যদিও নেহা একাই ধরে বিছানায় তুলতে সক্ষম হতো, কিন্তু জয়ের কোনো রকম যেন অসুবিধা না হয় তার জন্য শ্বশুরকে সহ ডাকলো ধরার জন্য। রায়হান সাহেব ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে কয়েকটা টুকটাক কথা বলেই চলে গেলেন। শ্বশুর চলে যেতেই নেহা জয়কে ধরে শুইয়ে দিল, কারণ বেশি সময় ধরে বসে থাকা জয়ের জন্য সম্ভব না। আর এখন সে কিচেনে যাবে রান্না করতে, তার মানে রান্না করে আস্তে আস্তে অনেক সময় লাগবে। আর এত সময় ধরে জয় বসে থাকতে পারবে না, কারণ জয়ের কোমরে যে ইনজুরিটা হয়েছে সেটা না সারা অবধি জয়কে এমন শুয়ে থেকেই কাটাতে হবে। তবে একেবারে বসতে পারবে না তা কিন্তু নয়, বসতেও পারবে, তবে সেটা জাস্ট কয়েক মিনিটের জন্য। বাকি সময় শুয়ে থেকেই কাটাতে হবে। নেহা জানালার পর্দাটা ভালো করে টেনে দিয়ে জয়ের দিকে তাকালো, বিনীত কণ্ঠে বলে উঠল,
আপনি শুয়ে থাকুন, আমি কিচেনে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খাবেন বলুন? আমার জন্য আলাদা কিছু রান্না করতে হবে না, সবার জন্য যেটা রান্না হবে আমার জন্য সেটা করলে চলবে। নেহা মুচকি হেসে আচ্ছা বলে চলে যাচ্ছিল। জয় নেহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ নেহা দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে যেন থেমে গেল। তারপর বিড়বিড় করে কিছু একটা আওড়িয়ে জয়ের কাছে ফিরে আসলো। জয় নেহার মতিগতি বুঝতে না পেরে এখনও নেহার মুখের পানে তাকিয়ে আছে। নেহা পার্স থেকে জয়ের মোবাইলটা বের করে জয়ের হাতে দিয়ে মুচকি হেসে বলে উঠল, এই নিন আপনার মোবাইল। তখন হসপিটাল থেকে আসার সময় আমার পার্সে যে নিয়েছিলাম আমি দিতেই ভুলে গিয়েছি। জয় বাম হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের এপিট ওপিট দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে বলল, আমি মোবাইল নিয়ে কি করব? না মানে আমি তো কিচেনে যাচ্ছি, আপনার হয়তো একা একা বোর লাগবে। আপনি বরং এক কাজ করুন, আপনি মীরাপুর সাথে কথা বলুন, ওনার সাথে কথা বলে সময়টাও কাটবে আর ভালোও লাগবে, তখন আর একা একা বোর লাগবে না। আসছি আমি। বলেই নেহা রুম থেকে বেরিয়ে গেল। আর জয় অবাক হয়ে নেহার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। এই মেয়েটাকে যেন সে এই 3 দিনে যত দেখছে অবাক হচ্ছে। জয় নিজ মনে আওড়াইল, কি অদ্ভুত মেয়ে, ওকে আমি দিনের পর দিন এত অত্যাচার করলাম, এত মারধর করলাম, কখনো একটা ভালো করে কথা পর্যন্ত যার সাথে বললাম না। আজ সে কিনা আমার সামান্য একা থাকাটা নিয়েও ভাবছে, নিজের হাতে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইল দিয়ে যাচ্ছে। কার সাথে কথা বলবো? মীরার সাথে, যে কিনা আমাকে অ্যাক্সিডেন্টের নামে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, মীরাই জয়কে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, আর সেটা জয় দেখেও গিয়েছিল। মুহূর্তে জয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়কার ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। জয়ের গাড়িকে যখন বিপরীতমুখী গাড়িটা প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছিল, তখন সাথে সাথে জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তবে মীরা এতটুকুতেই থেমে থাকেনি। যখন দেখলো জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে নাজেহাল প্রায়, তখন মীরা গাড়িকে পিছন দিকে নিয়ে গিয়ে আবারও জোরে চালিয়ে জয়ের গাড়িকে ধাক্কা দেয়। এবারের ধাক্কাটা বেশ জোরেই ছিল, যার ফলে জয়ের মাথাটা জানালার কাচের সাথে গিয়ে লাগে। সাথে সাথে কাঁচ ভেঙে কয়েক টুকরো কাঁচ জয়ের মাথায় ঢুকে যায়। জয়ের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে এলো। তবে তখনও জয়ের সেন্স ছিল। জয় যখন দুহাতে মাথা চেপে ধরে নিভ নিভ চোখে চারপাশে তাকাচ্ছিল, তখনই ঝাপসা চোখে মীরাকে আর শিহাবকে সামনে দেখল। দুজনের মুখেই হাসি। সেন্সলেস হয়ে চোখ বন্ধ করে নেওয়ার আগেই মীরার একটা কথা জয়ের এখনও চোখে ভাসছে। মীরা হেসে হেসে বলেছিল, গুড বাই মিস্টার জয় মাহমুদ। আসলে কি বলো তো, আমি জানি তুমি আমার ধোকা খেয়ে হাত গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই আমাকে জেলে দেওয়ারও ব্যবস্থা করবে। তাই আমি আর বসে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম তোমাকে উপরে পাঠানোর জন্য। তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে, কারণ তুমি দ্বিতীয়বার চোখ খুলে আর এত সুন্দর পৃথিবীটা দেখতে পারবে না। উপরে গিয়ে ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার থেকে তো আর কম টাকা খাইনি। গুড বাই। বলেই মীরা অট্ট হাসি দিয়ে জয়ের মাথার চুলগুলো মুঠো করে ধরে আবারও গাড়ির স্টিয়ারিংয়ের সাথে বাড়ি খাওয়ালো। সাথে সাথে জয়ের মাথা থেকে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। আর মুহূর্তেই জয় সেন্সলেস হয়ে সেখানেই মাথাটা লুটিয়ে রাখলো। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই জয়ের পুরো গা গুলিয়ে উঠল। ও কিনা এমন একজন মানুষকে ভালোবেসেছিল যে ওকে কখনোই ভালোই বাসেনি। আর যে মেয়েটাকে সে প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছে, আর সেই কিনা ওর হসপিটালে থাকতে অসুবিধা হবে বলে ওকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। সুস্থ না হোক, অন্তত এটা তো ওর জন্য ভালো হলো যে সে বাড়িতে সবার সাথে থাকতে পারবে। হসপিটালে থাকলে তো সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যেত। রাত 10:10 প্রতিদিনের মতো আজও রায়হান সাহেব সহ বাড়ির সবাই রাতের খাবার খেতে ডাইনিংয়ে বসেছে। তবে প্রতিদিন নেহা খাবার সার্ভ করলেও আজ নেহাকে সার্ভ করতে বাধা দিল রায়হান সাহেব। উনি কড়াভাবে বলে দিয়েছেন নেহা যেন এখানে খাবার সার্ভ করে সময় অপচয় না করে। ও যেন জয়ের জন্য খাবার নিয়ে রুমে যায়। নেহা চেয়েও আর শ্বশুরের কথা অমান্য করতে পারল না। অজ্ঞতা কোনো কথা না বলে একটা প্লেটে জয়ের জন্য খাবার নিয়ে রুমে গেল। অন্যদিন হলে হয়তো সাইলা বেগম রাগে ফুসফুস করতেন, কিন্তু আজ ছেলের কথা ভেবে সাইলা বেগমও কোনো রাগ পোষণ করলেন না, চুপচাপ খেতে লাগলেন। নেহা রুমে এসে দেখল এখনও জয় ওপাশ ফিরে শুয়ে আছে। কি উনি আবার ঘুমিয়ে পড়লেন না তো? মেডিসিন না খেয়ে ঘুমালে তো সুস্থ হবেন না তাড়াতাড়ি। কথাগুলো মনে মনে ভেবে নেহা খাটের দিকে এগিয়ে গেল। খাবারের প্লেটটা সেন্টার টেবিলের ওপরে রেখে আস্তে করে জয়কে ডাক দিল। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? নেহার আওয়াজ শুনে জয় আস্তে আস্তে এপাশ ফিরে নেহার দিকে তাকালো। নেহা মুচকি হেসে বলে উঠল, ও আপনি তো জেগেই আছেন, আমি মনে করেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন।
10টা বেজে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। কিন্তু আমি শুয়ে থেকে খাবো কিভাবে? আর তাছাড়া ডান হাতেও খেতে পারবো না, কিভাবে খাবো? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি খাইয়ে দিই। না মানে আহ, না খেয়ে থাকলে তো ওষুধ খেতে পারবেন না। আর ওষুধ না খেলে সুস্থ হবেন কি করে তাড়াতাড়ি বলুন? ডক্টর কি বলেছে শুনেননি? টাইম নিয়ে ওষুধ খেতে হবে। একলা উঠে বসতে পারবো না, একটু সাহায্য করলে উঠতে পারতাম আর কি। নেহা বুঝতে পারল জয় ওর হাতে খেতে রাজি, তাই সে মুচকি হেসে জয়ের কাছে গিয়ে জয়কে আস্তে করে ধরে খাটের কার্নিশের সাথে হেলান দিয়ে আদশোয়া করে বসিয়ে দিল। তারপর খাবারের প্লেটটি হাতে নিয়ে নিজেও জয়ের পাশে বিছানায় বসে পড়ল। জয় ওর দিকেই তাকিয়ে আছে। নেহা এবার ভাতের গ্রাস বানিয়ে জয়ের মুখের সামনে ধরল। হা করুন। জয়ও কোনো কথা না বলে বিনা বাক্যে ভাতের গ্রাসটা মুখে ফুঁড়ে নিল। কিন্তু ওর কেন যেন নেহার মুখ দেখে মনে হচ্ছে নেহাও খায়নি, তাই নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি খাবে না? জয়ের মুখে তুমি শুনে নেহা চমকে তাকালো জয়ের দিকে। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? না তা বলেননি, তুমি করে বলেছেন তো, তাই অবাক হয়েছি। আমাকে তুমি করে বলতে হবে না, আমার জন্য তুইটাই ঠিক আছে। যেটা বলেছি সেটার উত্তর দাও। বেশি কথা বলতে কে বলছে তোমাকে? খাবো। 10টা বেজে গেছে, কখন খাবে? প্রতিদিন যখন খাই তখনই খাবো। ডাইনিং পরিষ্কার করে তারপর খাবো। জয় কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারলো না। নেহা জয়কে খাইয়ে দিয়ে ঔষধও খাইয়ে দিল। খাবার প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেল নেহা। জয় কয়েক সেকেন্ড নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল। নেহার খাবার খেয়ে রুমে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি সময় লেগে গেল। মূলত নেহার দেরি হয়ে গেছে তা কিন্তু নয়, আসলে নেহা ইচ্ছে করেই এতক্ষণ রুমে আসেনি যাতে জয় মীরার সাথে নিঃসংকোচে কথা বলতে পারে। আগে হলে তো ব্যালকনিতে গিয়ে কথা বলে আসতো, কিন্তু এখন তো আর ব্যালকনিতে গিয়ে কথা বলতে পারবে না। নেহা রুমে থাকলে হয়তো জয়ের অস্বস্তি লাগতে পারে, তাই নেহা একটু দেরি করেই রুমে এসেছে। আর আসার সময় জয়ের জন্য গ্রিন টিও আনতে ভুল করলো না। দরজা লাগানোর শব্দে জয় সেদিকে তাকালো। নেহাকে এতক্ষণ পর রুমে আসতে দেখে জয় একটু অবাকই হলো। নেহা তো রুমে আসতে এতক্ষণ দেরি করে না। রুমে আসতে আজ এতক্ষণ সময় লাগলো যে? প্রতিদিন তো 10:30 বাজতেই রুমে চলে আসো, আজ দেরি করলে কেন? নেহা জয়ের প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। চায়ের কাপটা জয়ের হাতে দিয়ে আমতা আমতা করে বলল, না আসলে আপনি তো প্রতিদিন এই সময় মীরাপুর সাথে কথা বলেন, তাই ভাবলাম আমি রুমে থাকলে হয়তো আপনার প্রবলেম হবে, এই জন্যই একটু দেরি করে আসলাম, যাতে আপনার কোনো অসুবিধা না হয় আর কি। কথাগুলো বলার সময় নেহা পুরোটা সময় মাথা নিচু করেই ছিল। জয় নেহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না হয়তো, তাই তো কিছু না বলে চুপচাপ কাপে চুমুক দিল। জয় চা খেতে খেতে নেহা ততক্ষণে ওয়াশরুম থেকে নিজের প্রয়োজনীয় কাজ সেরে আসলো। নেহা টাওয়াল দিয়ে হাত মুখ মুছছিল। হঠাৎ জয় ডাকে জয়ের দিকেই তাকালো। কিছু বলবেন? জয় হাতের কাপটা একটু উঁচু করে ধরে বলল, কাপটা? ও বলেই নেহা কাপটা নিয়ে সেন্টার টেবিলের ওপরে রাখলো। তারপর জয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, এবার ঘুমানো উচিত আপনার, দাঁড়ান আমি হেল্প করছি শুতে। এই বলে নেহা জয়ের কাছে গিয়ে জয়কে ধরে বালিশে শুইয়ে দিল। তারপর পায়ের দিকের কম্বলটা জয়ের গায়ে টেনে দিয়ে নিজের জন্য নিচে বিছানা করে নিল। জয় কিছু বলছে না, শুধু চুপচাপ নেহার কাজগুলো নীরবভাবে দেখে যাচ্ছে, কারণ নেহার কাজে যেন কোনো কমতিই নেই। নেহা যেন সব কিছুই খুব সুন্দরভাবে করে। এতদিন হয়তো জয় এমন করে নেহার কাজগুলো দেখেনি বলে এসব খেয়াল করেনি, কিন্তু গত 2 দিন হসপিটালে নেহা যেভাবে ওর সব কিছু করে দিয়েছে আর এখানে এসেও করছে, সব দেখে যেন জয় অবাক। নেহা সব দিক দিয়েই এমন পারফেক্ট কেন? আর পারফেক্ট সেটা না হয় ভালো কথা, কিন্তু এতদিন কেন জয়ের চোখে পড়লো না সেটা? নেহা যখনই শুতে যাবে ঠিক তখনই জয় ডেকে উঠল। নেহা শুতে যেও শুলো না। জয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? না। তাহলে? বলছিলাম যে আমি খেয়াল করলাম তুমি। আমাকে তুই করেই বলুন, আপনার মুখে আমার জন্য তুইটাই বেশি মানানসই। আপনার মুখে তুমি শুনলে না কেমন যেন লাগে। টেনশন করবেন না, ভাববেন না আপনি তুই তোকারি করলে আমি আপনার সেবা না করেই চলে যাব। এতদিন যখন যাইনি এখনো যাব না, তুই করেই বলতে পারেন আপনি। নেহার কথা শুনে আজ প্রথমবারের মতো জয়ের ভেতরটা কেঁপে উঠল। নেহার সাথে অমন ব্যবহার করে সে কি সত্যিই ভুল করেছে? যার জন্য এমন ব্যবহার করলো নেহার সাথে সেই তো ওর ছিল না। জয় নিজের অনুশোচনাটা নেহার সামনে প্রকাশ করলো না, বরং রাগে রাগে ভাব নিয়ে বলে উঠল, আমার কথাটা কি শেষ করতে দিবে নাকি নিজেই বকবক করবে?
হে মা, না না, আমি আর কিচ্ছু বলবো না, আপনিই বলুন। আমি খেয়াল করলাম তুমি 3 দিন ধরে এক কাপড় পরে আছো। হসপিটালে না হয় এক কাপড়ে ছিলে, ঠিক আছে, ওখান থেকে না হয় বাড়িতে আসনি বলে চেঞ্জ করার সুযোগ পানো, কিন্তু এখানে এসো সেম ড্রেস পরে আছো কেন? আর সেটা নিয়েই ঘুমিয়ে পড়তেছো। তোমার বাকি কাপড়গুলো কোথায়? ট্রেনে। মানে? মানে হলো, সেদিন বাবা যখন কল করে বললো আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছেন, তখন তাড়াহুড়ো করে আসার সময় টেনশনে লাগেজ আনতেই ভুলে গিয়েছিলাম। সব কাপড় তো লাগেজেই ছিল, তাই 3 দিন ধরে এক কাপড় পরে আছি। তার মানে তুমি সেদিন সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলে? চলে যেতে চাইনি, চলে গিয়েছিও। যদি না আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনতাম তাহলে এখন আমি বাড়িতেই থাকতাম। বলেই নিহা ফুস করে একটা শ্বাস ছাড়ল। জয় স্তব্ধ। আসলে ওর কি বলার আছে? যেই মেয়েটাকে সে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, সেই মেয়েটাই কিনা তার অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে। যাকে এত ঘৃণা করতো সেই আজ ওর দেখাশোনা করবে বলে, ওর প্রপার কেয়ার করবে বলে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। সে কি আসলেই মানুষ? সেদিন নিহাকে এমন একটা শর্ত দিয়েছিল সে, যেটা কোনো স্বামী আজ পর্যন্ত কোনো স্ত্রীকে দিয়েছে কিনা সন্দেহ আছে। সামান্য অফিসে জয়েন করতে বলেছিল বলে সোজা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি, এটা শুধু ওর দ্বারাই সম্ভব। হ্যাঁ, ওর দ্বারাই সম্ভব, নয়তো এমন করে সে বলতে পারতো না কখনোই। জয়কে চুপ করে থাকতে দেখে নিহা বলে উঠল, আর কিছু বলবেন? না। যদিও নিহাকে নিচে থাকতে দেখে জয়ের ভিতরে একটা খারাপ লাগা কাজ করেছে, কারণ গত 1 মাস আগেই তো নিহা বলেছিল ওর নিচে ঠান্ডা লাগে। তখন তো কম শীত ছিল, এখন তো আরও বেশি শীত পড়েছে। এখন নিশ্চয়ই আরও বেশি শীত করছে, কিন্তু জয় কিছুই বলার সাহস পেল না। আচ্ছা, আমি তাহলে শুয়ে পড়ছি। আপনার কিছু লাগলে ডাকবেন আপনি আমায়, একটু উঁচু আওয়াজে ডাকলেই শুনতে পাবো আমি। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। নেহা গভীর ঘুমে মগ্ন থাকলেও আজ জয়ের চোখে ঘুম নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। আর তখনই হঠাৎ পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল জয়ের। মনে পড়ে গেল সেই দিনটির কথা। সেদিন মা ওর রুমে এসে প্রথম বিয়ের খবরটা দিয়েছিল। জয় তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। মাকে দেখে একটু নড়েচড়ে বসলো। হ্যাঁ মম, বলো। শায়লা বেগম ছেলের পাশে গিয়ে বসলেন, বললেন, জয়, তুই কি জানিস তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে? জয় যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো মম? আমি ঠিকই বলছি। তোর ড্যাড বলেছে এই মাসের শেষের দিকেই নাকি বিয়ের ডেট ফিক্সড করেছে। গ্রামে ওর কোনো এক বন্ধুর মেয়ে নাকি। তোর ড্যাড তো একেবারে মেয়েটার প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে নাকি দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দরীও বটে। মম, ড্যাডের কি মাথা খারাপ হয়ে গেছে? শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে কিনা আমার বউ বানাতে চাইছে। আমার বিয়ে ঠিক করেছে আর আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো না। এমনকি বিয়ের ডেটটা পর্যন্ত ফিক্স করে ফেললো। বাহ, অসাধারণ। কিন্তু মম, আমি বলে দিচ্ছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। চিনি না, জানি না, এমন একটা মেয়েকে ড্যাড বললো আর আমি অমনি বিয়ে করে ফেলবো। তারপর মেয়েটা গেও আমার সাথে কখনোই মেয়েটা তাল মেলাতে পারবে? তুমি বলো। ড্যাড কি করে ভাবলো যে আমি একটা শহরের ছেলে হয়ে একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করব? মম, ড্যাডকে গিয়ে বলো প্লিজ যে আমি এমন একটা গেও আনকালচারাল আনস্মার্ট মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আর তার চেয়ে বড় কথা হলো, আমি মীরাকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকে বিয়ে করব। এই কথা ভুলেও বলিস না বাবা। আর আমি যদি গিয়ে এই কথা বলি তাহলে তো আমাকে সহ বাড়ি থেকে বের করে দিবে। তোর ড্যাড বলেছে তোর বিয়ে ঠিক করেছে, কথাটা যেন তোকে জানিয়ে দিই। তোর থেকে অনুমতি চাইতে আমাকে পাঠায়নি। তোর কি মনে হয় আমি এই বিষয়ে তোর ড্যাডের সাথে প্রতিবাদ করিনি? অবশ্যই প্রতিবাদ করেছি। বলেছি যে আমার ছেলে এমন একটা গ্রাম্য ছোটলোক মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবে না। ও কি বলেছে জানিস? কি বলেছে? বলল কথাটা নাকি আমি বলেছি যদি তোর মুখ থেকে এমন কথা শোনে তাহলে তোকে সাথে সাথে ত্যায্য পুত্র করে দিবে। তাই বলে মম, আমি শেষ পর্যন্ত কিনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করব? এটা কি করে সম্ভব? আর তার চেয়ে তো আমার মরে যাওয়া ভালো। তুই একদম টেনশন করিস না বাবা, আমি আছি না। তুই একদম প্যারা নাই, চিল মুডে থাক। মম, ড্যাডের মতো কি তোমারও মাথা খারাপ হয়ে গেছে? সব জেনেও তুমি তারপরও কিভাবে নিশ্চিন্তে থাকতে বলছো? ড্যাড আমার জীবন শেষ করে দেওয়ার প্ল্যান করছে বসে, আর তুমি বলছো টেনশন না করতে। যেটা বলছি একদমই ঠিক বলছি। দেখ, তোর ড্যাডের কথা শুনে বুঝতে পারলাম সে তোর বউ করে আনবে।
সে আমরা চাই আর না চাই। আমি তোর হয়ে প্রতিবাদ করাই উল্টো আমাকেই শাসিয়ে দিল, বলেছে আমি রাজি না থাকলে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই, আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোকে ত্যায্য পুত্র করতে দুইবারও ভাববে না। তাই আমি বলছিলাম কি বাবা, তুই তোর ড্যাডের কথায় রাজি হয়ে যা। মম সব জেনেও তুমি শেষ পর্যন্ত ড্যাডের মতো সেম কথা বলছো? আগে আমার কথাটা তো শেষ করতে দে, আমার কথা এখনো পুরোটা শেষ হয়নি। দেখ, ওই গেও মেয়েটাকে এই বাড়ির বউ করে আনতে আমরাও রাজি না। জেসি তো সোজা বলে দিয়েছে ওই গ্রাম্য মেয়েটা ওর ভাবি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তুই বরং এক কাজ কর, এখন আপাতত ওর কথা মতোই তোর ড্যাডের কথা মতো বিয়েতে রাজি হয়ে যায়, নয়তো বুঝতেই পারছিস ও যা বলে তাই করে। তখন কিন্তু তোর রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো আই থিঙ্ক ওই কেউ মেয়েটাকেই বিয়ে করে নেওয়া উচিত। তবে হ্যাঁ, আমি বলছি না যে তুই ওকে বিয়ে করে মাথায় তুলে রাখ, আমি বলছি জাস্ট বিয়েটা কর। তারপর ওই মেয়েকে এই বাড়ি ছেড়ে কীভাবে তাড়াতে হয় তা এই শাইলা বেগম ভালো করেই জানে, আর তোরও কী করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। মায়ের কথা শুনে মুহূর্তেই জয়ের মুখটা চকচক করে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, একদম মম, তোমার কথার মানে আমি বুঝতে পেরেছি। তুমি ড্যাডকে গিয়ে বলো আমি বিয়েতে রাজি। তবে একটা কথা জেনে রাখো মম, যে মেয়েটার জন্য ড্যাড আমাকে ত্যায্য পুত্র করবে বলেছে, ওই মেয়ের জীবনটা আমি একদম নরক বানায় ছাড়বো। এমন কোনো দিন থাকবে না যেদিন আমি ওর গায়ে হাত তুলবে না। এক্ষেত্রে তোমরা আমাকে একটু সাপোর্ট করতে হবে। ওই মেয়েকে আমি এমনভাবে শিক্ষা দিব যেন এই জয় মাহমুদকে সে চিরতরের জন্য ঘৃণা করে। ছেলের কথায় শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে। আচ্ছা আমি আসছি। শায়লা বেগম চলে গেলেন, আর জয় সেখানে বসেই ভাবতে লাগলো কি করবে। দেখতে দেখতে ওদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের দিন রাত 11টায় রুমে ঢুকলো জয়। বাসরাত নিয়ে ওর অনেক স্বপ্ন থাকলেও নেহাকে বিয়ে করে যেন ওর সব স্বপ্ন উবে গেল। বরং রুমে ঢুকলো একরাশ রাগ নিয়ে, যেন সামনে কেউ পড়লেই খাইয়া ফেলমু এমন অবস্থা। রাগে ধুরুম করে দরজা বন্ধ করার শব্দে আটকে উঠল নেহা। তবে জয়ের দৃষ্টিগোচর হলো না সেটা। সে তো রাগে ফুসফুস করছে আর ভাবছে কখন নেহা নিজ থেকে ওর সাথে কথা বলবে, আর কখন সে ওকে কথা শোনানোর সুযোগ পাবে। হলো তাই। জয়কে দেখে নেহা আস্তে করে খাট থেকে নেমে জয়ের সামনে গেল। তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেই না ঝুঁকে জয়ের পা ধরে সালাম করতে যাবে, অমনি জয় টেনে দাঁড় করিয়ে দিল ওকে। তবে সিনেমার মতো ডায়লগ দেওয়ার জন্য নয়, নেহাকে অপমান করার জন্য। কি করছিস নাকি? বিয়ের প্রথম রাতেই জয়ের মুখ থেকে এমন তুই তরকারি শুনে নেহা যেন চরম মাত্রায় অবাক হলো। তবে অবাকের ভাবটা বেশি সময় মুখে বজায় না রেখে হেসে বলল, কেন সালাম করছি? রাখ তোর সালাম। আমার শরীরে টাচ করার সাহস কি করে হয় তোর? মানে কি বলছেন কি আপনি? আপনি স্বামী হন আমার, আর বিয়ের রাতে প্রতিটা স্ত্রীকেই স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়, এটা তো নিয়ম। এখানে সাহসের কথা আসছে কেন? শাট আপ। কে তোর স্বামী? হ্যাঁ আমি তোর স্বামী না, তুই আমার স্ত্রী না। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ড্যাড আমাকে যেন ত্যায্যপুত্র না করে দেয় সেই জন্য। ভাবিস না অন্য সব স্বামীর মতো আমিও তোকে ভালোবেসে মাথায় করে রাখবো। এটা ভেবে থাকলে ভুল করবি। আমি তোকে না ভালোবাসতে পারবো আর না স্ত্রী হিসেবে মানতে পারবো। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবি, নয়তো এই জয় মাহমুদ তোকে প্রমিস করছে, তুই যেভাবে আমার জীবনটা হেল করে দিয়েছিস ঠিক তেমনিভাবে আমিও তোর জীবনটা নরক বানিয়ে দেব। মাইন্ড ইট। সামনে থেকে এখন আমি ঘুমাবো। আর হ্যাঁ, বিছানায় আসার দুঃসাহস ভুলেও করবি না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কথাটা মাথায় রাখিস। কথাগুলো এক নাগারে বিরতিহীনভাবে বলে জয় ওয়াশরুমে চলে গেল, আর পিছনে ফেলে রেখে গেল পাহাড় সমান প্রশ্নবিদ্ধ রমণীটাকে। নেহাকে কিছু বলার সুযোগই দিল না জয়। নেহা জয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিয়ের রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে কি না নেহার জানা নেই। নেহা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সেদিনের পর থেকে নেহার ওপর শুরু হয় জয়ের অমানসিক অত্যাচার। এমন একটা দিন বাদ যায়নি যেদিন নেহার গায়ে হাত তোলেনি সে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেই জয়ের ভিতরটা কেঁপে উঠল। ড্রিম লাইটের আলোতে একবার নেহার দিকে চোখ বুলিয়ে নিল। কত সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা। জয় একদৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। সকালে রায়হান সাহেব নাস্তা সেরে অফিসে যাওয়ার আগে একবার জয়ের রুমে গেল। নেহা তখন জয়কে নাস্তা খাইয়ে ঔষধ খাইয়ে দিচ্ছিল।
রায়হান সাহেব গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করলেন। নিহা, বাবা আপনি আসুন না। তুই নাস্তা করেছিস মা? না বাবা, ওনাকে আগে খাইয়ে দিচ্ছিলাম আর কি। আর আপনি তো জানেনই, ডক্টর বলেছে পৃথিবী এই দিক থেকে ওই দিক হয়ে গেলেও যেন ঔষধের টাইম মিস না হয়। তাই তো আপনাকে নাস্তা দিয়ে এসে আমি আর আপনার কাছে যেতেই পারিনি। আমার উপর রাগ করেনি তো বাবা? আরে না রে মা, আমি কি তোর উপর রাগ করতে পারি? তুই তো আমার ঘরের লক্ষ্মী। জয় বাবা, তোর এখন কেমন লাগছে? জানি এত তাড়াতাড়ি ভালো লাগবে না, কিন্তু ভাগ্যের উপর তো কারো হাত থাকে না। ডক্টর তো আশায় ছেড়ে দিয়েছে, এখন আমার মেয়েটার উপর ভরসা। নিহামা যদি কিছু একটা করতে পারে, আমি বিশ্বাস করি ডক্টর যেটা পারেনি সেটা আমার মেয়ে পারবে। কি রে মা, পারবি না আমার আশাটা পূরণ করতে? বাবা এমন করে কেন বলছেন? আমি তো হয়তো ডক্টর না, তারপরেও আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। আপনি একদম চেষ্টা করুন, টেনশন করবেন না বাবা, দেখবেন সবটা ঠিক হয়ে যাবে। সেই আশায় আসি মা। আই এম সরি ড্যাড। হঠাৎ জয়ের এমন কথায় রায়হান সাহেব আর নিহা দুজনে চমকে তাকালো ওর দিকে। রায়হান সাহেব অবাক কণ্ঠে বললেন, হঠাৎ সরি কেন বলছিস বাবা? এই যে তুমি আমাকে একটা দায়িত্ব দিলে, আমি সেটা রাখতে পারলাম না, তার আগেই ঘরবন্দি হয়ে গেলাম, তাই আর কি। তবে আমি প্রমিস করছি ড্যাড, আমি সুস্থ হলে তোমাকে আর কষ্ট করতে দিব না। তোমাকে অফিসের সব ঝামেলা থেকে একদম মুক্ত করে দেব। আমি নিজেই তখন পুরো অফিস সামলাবো। একদম, তখন তো আমি নাতি নাতনি নিয়ে খেলবো, অফিসের দায়িত্ব পালন করব। কেন, তুই অফিস সামলাবি আর আমি নাতি নাতনির সাথে খেলা করব, দেখিস। বাবার কথা শুনে সাথে সাথে জয় আর নিহা পরস্পরের মুখের দিকে তাকালো। দুজনেই যেন হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। বাবার কথার প্রতি উত্তরে কী বলবে জয়ের জানা নেই। জয় কথা ঘোরানোর জন্য বলল, ড্যাড, তোমার দেরি হয়ে যাচ্ছে মেবি। রায়হান সাহেব হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে হতাশ কণ্ঠে বললেন, তাই তো, আমার তো মনে ছিল না তোদের সাথে কথা বলতে বলতে আমার যে দেরি হয়ে যাচ্ছে সেটা খেয়ালই নেই। আসছি আমি। সাবধানে যাবেন বাবা। আচ্ছা মা। রায়হান সাহেব চলে গেলেন। নিহাও জয়ের জন্য আনা নাস্তার প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কারণ একটু আগে শ্বশুরমশাই যেটা বলেছেন সেটার পর জয়ের চোখোচোখি হওয়ার সাহস নেই নিহার। লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, তাই লজ্জাটা কাটাতেই রুম থেকে বেরিয়ে গেল সে। আর তাছাড়া সে এখনও নাস্তাও করেনি। যাই হোক, পেটের ক্ষুধা তো সবারই থাকে। নেহা ফিরে আসলো খানিক বাদে, হয়তো নাস্তা সেরেই ফিরেছে। নিহা, অনেকক্ষণ ধরে তোমার ফোনটা বাজছিল, দেখো কে এতবার কল করছে। তোমার বাড়ি থেকে তো ফোন করতে পারে। জয়ের কথা শুনে নেহা জয়ের দিকে এক পলক তাকিয়ে সেন্টার টেবিলের কাছে গিয়ে ফোনটা হাতে নিল। তারপর ফোন আনলক করে স্ক্রিনে তাকাতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে 8 বার কল এসেছে। নেহা একটু অবাক হলো, কারণ ওর মোবাইলে অপরিচিত কে আবার কল করবে। এতবার কে কল করলো আবার? নাম্বারটাও তো অচেনা, ব্যাক কি করব? নিজের মনে কথাগুলো আওড়াতে আওড়াতে কল ব্যাক করলো নেহা। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। নেহা কিছু বলার আগেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আপনি কি নেহা বলছেন? জি, কে বলছেন? আমি কমলাপুর রেল স্টেশন থেকে নীলছায়া ট্রেনের অ্যাসিস্ট্যান্ট বলছি। আমাদের ট্রেনের ভিতর একটা লাগেজ পাওয়া গেছে। আমরা বুকিং লিস্ট চেক করে দেখলাম লাগেজ রাখা সিটটি আপনার ছিল, তাই আপনাকে ইনফর্ম করার জন্য কল করলাম। আপনার লাগেজ কি ট্রেনে ফেলে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই, আমি ভুল করে ফেলে এসেছি। আচ্ছা, তাহলে আপনি সময় করে এসে লাগেজটা নিয়ে যাবেন। আমি বুকিং রুমে রাখবো আপনার লাগেজটা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বলে কলটা কেটে দিল নেহা। লাগেজের সন্ধান পেয়ে ওর যেন খুশি আর ধরছে না। যদিও লাগেজটা হারিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না, কারণ রায়হান সাহেবকে বললে লাগেজে থাকা কাপড়ের চেয়েও আরও ভালো কাপড় কিনে এনে দিত। কিন্তু লাগেজে এমন একটা জিনিস ছিল যেটা নেহার কাছে অনেক বেশি মূল্যবান। তাই লাগেজের খবরটা পেয়ে এতটা খুশি লাগছে। আসলে লাগেজে ওর আর জয়ের একটা কাপল পিক আছে, যেটা নেহার কাছে ওদের বিয়ের একমাত্র স্মৃতি। নেহা কল কাটতেই জয় জিজ্ঞেস করলো, কে ছিল আর তুমি কোথায় যাবে বলছিলে? নেহা জয়ের দিকে তাকালো, বলল, ওটা রেল স্টেশন থেকে কল করেছিল, আমার লাগেজটা আনতে যাওয়ার জন্য কল করেছে, তাই আমি আসছি বললাম। নিহা, তুমি সামান্য কিছু কাপড়ের জন্য লাগেজ আনতে রেল স্টেশন যাবে? আবার তোমার যাওয়ার দরকার নেই, আমি অনলাইনে তোমার জন্য অর্ডার করে দেবো কাপড়। চাইলে তুমি পছন্দ মতো অর্ডার করতে পারো।
লাগেজ আনতে যাওয়ার প্রয়োজন নেই। সরি, আসলে আমি প্রথমবারের মতো আপনার একটা কথা রাখতে পারছি না, কারণ কাপড়ের থেকেও অনেক মূল্যবান একটা জিনিস আছে আমার ওই লাগেজে। আর অন্য কিছুর জন্য না হোক, ওই জিনিসটার জন্য আমাকে লাগেজটা আনতে যেতেই হবে। প্লিজ মাফ করবেন আপনি আমায়। আসছি আমি, টেনশন করবেন না, আপনার কিছু প্রয়োজন হওয়ার আগেই ফিরে আসবো। এই যাবো আর আসবো। আচ্ছা, ড্রাইভারকে নিয়ে যাও, আর হ্যাঁ, সাবধানে যাবে, কেমন? নেহা একটু অবাকই হলো, জয় কেন সাবধানে যেতে বলছে। তবে অত বেশি সময় ধরে না ভেবে বের হয়ে গেল, নয়তো আবার দেরি হয়ে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস নেহা সারাক্ষণ শুধু জয়ের পিছনেই লেগে থেকেছে, দিনরাত জয়ের সেবা করেছে। নেহা জয়কে যেভাবে সেবা করেছে সেভাবে হয়তো অন্য কোনো মেয়েই করবে না। জয়কে খাবার খাওয়ানো, ঔষধ খাওয়ানো, এক কথায় জয়কে খাওয়ানো থেকে শুরু করে টয়লেট করানো পর্যন্ত সব নেহাই করেছে। এমনকি জয়ের মা কিংবা বোন কাউকেই করতে দেয়নি। আর গত 15 দিন ধরে তো দিনে 2 বার রুটিন করে জয়কে হাঁটিয়েছে। নেহার অক্লান্ত পরিশ্রমের সুবাদে জয় এখন পুরোপুরি সুস্থ। নেহার অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। যেখানে ডাক্তার পর্যন্ত পারবে না বলেছিল, সেখানে নেহার অক্লান্ত সেবা আর কেয়ারিংয়ে জয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। নেহার সেবায় জয় সুস্থ হলেও তবে এখনও হাঁটতে একটু প্রবলেম হয়, যেটা ডক্টর বলেছে শীঘ্রই ঠিক হয়ে যাবে। এমন নয় যে একবারেই হাঁটতে পারবে না, হাঁটতে পারে, তবে একটানা বেশি সময় ধরে হাঁটতে পারে না, এই আর কি। ডক্টর তো রীতিমতো অবাক, যেটা ওনারা পারবেন না বলে মনে করেছিলেন সেটা কিনা একটা সাধারণ মেয়ে করে দেখালো। তবে একটা কথা না বললেই নয়, আর সেটা হলো জয়ের পিছনে এত সময় ব্যয় করার পরেও ঘরের একটা কাজও বাদ দেয়নি নেহা। একদিকে জয়কে সামলায়, অন্যদিকে ঘরের কাজ সামলায়। নেহা যেন একাই 100। ঋতু তো নেহাকে রোজ দেখে দেখে অবাক হয়, কিভাবে এত কাজ করতে পারে নেহা। নেহা খেয়াল করেছে জয় অ্যাক্সিডেন্টের পর থেকে ওর সাথে খুব ভালো ব্যবহার করছে। তেমন আগের মতো তুই তরকারিও করে না, সবসময় সম্মান দিয়েই কথা বলে, আর নিজের কাজকর্মের দ্বারা বোঝায় যে সে আগের দিনগুলোতে করা আচরণগুলোর জন্য অনেক বেশি অনুতপ্ত। জয়কে এমন অক্লান্ত সেবা করায় রায়হান সাহেব নেহার প্রতি অনেক বেশি খুশি। উনি জানতেন নেহা জয়কে ঠিক সুস্থ করে তুলবে, তবে উনি ভাবতে পারেননি 1 মাসের মধ্যেই জয় এতটা সুস্থ হয়ে উঠবে। তবে এত কিছুর পরেও শায়লা বেগম আর জেসির মনে নেহার জন্য কোনো ফিলিংসই তৈরি হলো না। আসলে কথায় আছে না, কিছু লোক কখনো শুধরানো নয়। শায়লা বেগম আর জেসিও ঠিক তেমন। ওদের চোখে নেহার এত সেবা আর কেয়ারিংগুলো পড়ল না, শুধু পড়ল নেহার জন্যই জয়ের এমন অবস্থা হওয়ার বিষয়টা, যেখানে নেহার কোনো দোষই নেই। এমনকি ডাক্তার পর্যন্ত জয়ের সুস্থ হওয়া দেখে নেহার সেবায় প্রশংসা করেছে। কিন্তু শায়লা বেগম আর জেসি সেটা মানতে নারাজ। ওদের মনে হয় যে নেহার সেবাই নয়, বরং ঔষধেই জয় সুস্থ হয়েছে। ওদের ক্ষেত্রে আসলে একটা কথাই প্রযোজ্য, কুত্তার লেজ কখনো সোজা হয় না। জয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে এরই মাঝে একদিন নেহার বাবা মাও এসে দেখে গেলেন। তবে ওনারা রাতে থাকেননি, সকালে এসে বিকেলেই চলে গিয়েছে, কারণ নেহার বাবা চাননি ওনার মেয়ের কষ্টের মধ্যে আর কষ্ট দিতে। যতক্ষণ ছিল ততক্ষণ সময়ের মধ্যে রফিক সাহেবের বোঝা হয়ে গেছে নেহার ওপর দিয়ে কি যাচ্ছে, কারণ নেহাকে সারাটা দিন জয়ের পিছনে ব্যয় করতে হয়। তাই উনি ভাবলেন হয়তো ওনারা থাকলে নেহার আর এই বাড়িতে সবার আরও কষ্ট হবে, তাই আর রাতটা থাকেননি। প্রতিদিনের মতো রাতে সবাই ডাইনিংয়ে খাবার খেতে বসেছে। প্রতিদিন জয়ের জন্য খাবার রুমে নিয়ে যেতে হলেও আজ নিতে হলো না, কারণ আজ জয় ডাইনিংয়ে এসেছে। এতদিন জয় ডাইনিংয়ে আসতে চাইলেও নেহার জন্য আসতে পারেনি, আর নেহার কথায় সঙ্গ দিল বাবাও, কিন্তু আজ আর কারো কথা শুনল না। নেহা ওর জন্য রুমে খাবার নিয়ে যাওয়ার আগেই জয় ডাইনিংয়ে এসে হাজির। নেহা মূলত সবার জন্য ডাইনিংয়ে খাবার সাজিয়ে রেখে তারপরেই জয়ের জন্য রুমে খাবার নিয়ে যায়, কিন্তু আজ আর সেটা হলো না। ডাইনিংয়ে খাবার সাজানো হয়নি, তার আগেই জয় চলে এসেছে। এখনও ডাইনিংয়ে কেউ আসেনি, শুধু নেহা আর ঋতুই কিচেন থেকে তরকারির বাটিগুলো এনে ডাইনিংয়ে রাখছিল। হঠাৎ একটা তরকারির বাটি নিয়ে এসে টেবিলের ওপর রাখতেই নেহার চোখ গেল টেবিলের একদম শেষের দিকের চেয়ারে বসে থাকা জয়ের ওপর। নেহা অবাক হলো না, বরং ও জানতো জয় বেশি দিন ওর কথা শুনে বসে থাকবে না। তাই জয়কে খাবার টেবিলে দেখে একটুও অবাক হলো না, শুধু বলল, আপনি কষ্ট করে এইখানে কেন আসতে গেলেন? একটু পরে তো আমি খাবার রুমে নিয়ে যেতাম। জয় এতক্ষণ টেবিলে রাখা সবগুলো তরকারির বাটির দিকেই দেখছিল। নেহার কথা শুনে এখন তরকারির বাটি থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকালো।
সাথে সাথে নেহা জয়ের দিক থেকে স্থির দৃষ্টিটা সরিয়ে নিচের দিকে তাকালো। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আমতা আমতা গলায় বলল, না মানে আসলে আপনি তো এখনো বেশি হাঁটতে পারেন না, তাই বলছিলাম আর কি। জয় নেহার কণ্ঠস্বর শুনে অবাক হলো। গত 1 মাস ধরে নেহার সাথে সে এত সহজ হওয়ার চেষ্টা করছে, আর নেহা কিনা এখনও ওকে ভয় পায়। আচ্ছা, ওকে কি জয় খেয়ে ফেলবে নাকি? জয় যতই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, নেহা ততই ভয় পেয়ে ওর থেকে নিজেকে গুটিয়ে রাখে। জয় নেহার একটা কাজ দেখে খুবই অবাক হয়, আর সেটা হলো নেহা ওকে গত 1 মাস ধরে এমন আপন করে সেবা করেছে ঠিকই, কিন্তু যতবারই জয়ের সামনে সে কথা বলে প্রতিবারই যেন অনেক সংকোচ, ভয় আর জড়তা নিয়ে কথা বলে। নেহার আচরণ দেখে মনে হয় যেন জয় ওকে অসুস্থ অবস্থায় কোনো না কোনো ভুল হলে আর গায়ে হাত তুলতেও ভুলবে না, আর এই বিষয়টাই জয় নেহার থেকে দূর করতে চাইছে। জয় চায় নেহা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলুক। অবশ্য নেহার ভয়ের কারণ শুধুমাত্র জয় নিজেই, আর সেটা জয় নিজেও মানে। গত 14টা মাস জয় নেহার প্রতি যে অত্যাচারটা করেছে, নেহার এতে জয়কে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নেহাকে এমন ভয় মিশ্রিত গলায় কথা বলতে দেখে জয়ের খুব রাগ হলেও মুখে প্রকাশ করলো না সেটা, বরং হেসে বলল, অনেক দিনই তো সবার সাথে খাওয়া হয় না, তাই ভাবলাম আজ না হয় সবার সাথেই খেতে বসি। ওই তো ড্যাডার মামরা বাসছে, খাবার দাও তো। জয়ের কথায় নেহা তাকিয়ে দেখল সত্যি সত্যি ওরা সবাই আসছে, কারণ আর 2 মিনিট বাকি আছে 10টা বাজার। ডাইনিংয়ের কাছে আসতেই জয়কে এখানে দেখে ওরা 3 জনই অবাক হলো, তবে খুশি হলো বেশ। রায়হান সাহেব চেয়ার টেনে বসতে বসতেই বললেন, কি রে বাবা, তোকে না আর কদিন না হাঁটতে বলেছি, এখানে আসতে গেলি কেন? ড্যাড, হাঁটতে যখন পারছি শুধু শুধু রুমে বসে কেন খাবো, তাই তোমাদের সাথে একসাথে খেতে চলে আসলাম। ভালো করেছি না? একদম ভালো করেছিস বাবা, কতদিন হলো তোর সাথে বসে খাই না, আজ তোর সাথে বসে খেতে পারবো, ভাবতেই খুশি লাগছে। আরে ভাইয়া, ভালো করছিস, ডাইনিংয়ে চলে এসেছিস। তোকে এতদিন পর এখানে দেখে কত খুশি লাগছে। জয় মা বোন দুজনের কথা শুনে তাচ্ছিল্য হাসল, কারণ যেই মা ছেলেকে ঘরে অসুস্থ রেখে বাইরে গিয়ে সময় কাটাতে পারে, যেই বোনের কাছে অসুস্থ ভাইয়ের থেকে বন্ধু বান্ধব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, তাদের কথা শুনে তাচ্ছিল্য হাসি আসাটাই স্বাভাবিক। জয়ের এতটুকু বোঝা হয়ে গেছে ওর মা অন্য 10টা মায়ের মতো না। ওর মায়ের কাছে স্বামী, ছেলে মেয়ে, সংসার এসবের চেয়ে পার্টি, ক্লাব এসবই বেশি ইম্পর্টেন্ট। আর নেহা, যাকে সে মা বোনের কথায় রোজ কথা শুনিয়েছে, রোজ কোনো না কোনো বায়না খুঁজে মারধর করেছে, সেই নেহাই ওকে আজ সুস্থ করে তুলেছে। খাবার টেবিলে সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখনই জয়ের চোখ গেল টেবিলের একপাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে। হয়তো কারো কিছু লাগবে কি না সেটাই দেখছে নেহা। জয় তখনও খাবার মুখে দেয়নি। হঠাৎ সবার দিকে একবার তাকিয়ে নেহাকে ডাক দিল, নিহা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না আসলে কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছিলাম। কেন, আপনাকে কিছু লাগবে? আমার কথা ছাড়ো, তুমি ডিনার করবে না? হ্যাঁ করবো তো, আপনারা খেয়ে নিন, আমি আর ঋতু পরে খেয়ে নিব। পরে কেন? এখন আমাদের সাথে কেন নয়? জয়ের সাথে এবার রায়হান সাহেবও তাল মিলালেন। হ্যাঁ বাবা, এখন তুই বল, আমি তো রোজ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, এখন তুই বলে দেখ, তোর কথা যদি শোনে আর কি, আমরা সবাই খাবো, আর ও নাকি পরে খাবে। প্রতিদিন বলি আমাদের সাথে বসে খেয়ে নে, কিন্তু কে শোনে কার কথা? নিহা, জলদি খেতে বসো। প্রতিদিন তো সবার পরেই খাই, আপনারা খেয়ে নিন, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনার ওষুধের টাইম দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি জানি আমার ওষুধের টাইম দেরি হয়ে যাবে, আগে তুমি বসো, সবাই একসাথে খাই, তারপর বাকি সব দেখা যাবে। তুমি কি চাও আমি এতটুকুতে ওষুধ খাওয়া বন্ধ করে দিই? যদি আমাদের সাথে খেতে না বসেছো, তাহলে দেখবে আজ থেকে আমি আর কোনো ওষুধই খাবো না। এখন ডিসিশন তোমার, দ্রুত ডিসাইড করো কি করবে। জয়ের কথা শুনে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। রায়হান সাহেব জানেন ওনার ছেলে শুধুমাত্র নেহাকে ওদের সাথে বসানোর জন্যই ঔষধ না খাওয়ার কথা বলছে, কিন্তু জয়ের এত আধিক্যতা শায়লা বেগমের সহ্য হলো না। শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, জয়, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ও খাচ্ছে না বলে কি তুইও ওষুধ খাওয়া বন্ধ করে দিবি? ও তো একেবারে খাবে না বলছে না, ও তো বলেছে পরে খেয়ে নিবে, তারপরেও এত চোরাচুরি করার কি আছে বুঝলাম না।
জয় মায়ের কথায় কোনো রকম কর্ণপাত করল না, বরং না শোনার ভান করে নেহাকে উদ্দেশ্য করে বলল, আরে কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাবি দাঁড়ায় আসো কেন? ভাইজান এত করে বলতাছে যখন বসে যাও না। ঋতুর কথা শুনে নেহা বলল, কিন্তু তুমি তো একা। আরে আমার কথা রাখো তো, তুমি বসে যাও, আমি পরে খাইয়া নিমুনে। নেহা আর কোনো উপায় না পেয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসতে চাইল, কিন্তু বসার আগে জয় আবারও বাদ সাধল। ওখানে নয়, এখানে এসো। বড়জনদের পাশে বসতে নেই, জানো না? জয় আসলে নেহাকে ওর পাশে বসানোর জন্যই বলেছে কথাটা। সে চায় নেহা ওর পাশে এসে বসুক, সবার সামনে কিভাবে বলবে কথাটা, তাই এটা বলল। নেহাও অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশের চেয়ারে এসে বসে পড়ল। এই না হলে আমার ছেলে, আমি গর্বিত। তুই এতদিন একটা আমার মনের মতো কাজ করেছিস জয়। বাবার কথায় জয় মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল। তবে জয় খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে নেহার দিকে। নেহা প্লেটে মাত্র 1 চামচ ভাত নিয়েছে, তারপর সবার দিকে এক নজর তাকিয়ে যেই না সবজির বাটিতে হাত দিবে, অমনি জয় বাধা দিল। নেহা, একদম হাত দিবা না ওই বাটিতে। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? জয় কিছু না বলে নেহার প্লেটে 1 চামচ গরুর মাংস আর একটা চিকেন তুলে দিল। নেহা ভয়ে ভয়ে শায়লা বেগমের দিকে তাকালো। যেটা ভেবেছে সেটাই ঠিক। শায়লা বেগম রাগী চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, আর চোখের ইশারায় কিছু বোঝাচ্ছে হয়তো, কিন্তু নেহা বুঝতে পারছে না। তবে নেহা শিওর যে শাশুড়ির রাগের একমাত্র কারণ হলো জয় ওর প্লেটে গরুর মাংস আর চিকেন তুলে দেওয়া। নেহা সাথে সাথে চোখ সরিয়ে জয়ের দিকে তাকালো, হামতা হামতা গলায় বলে উঠল, কি করছেন আপনি? আমি গরুর মাংস খাই না তো, আর তাছাড়া মুরগির গোশতও খেতে ভালো লাগে না আমার। আমি সবজি দিয়ে খেয়ে নেব। বলেই যেই না প্লেট থেকে মাংসগুলো তুলে রাখতে যাবে, অমনি জয় আবার বাধা দিল। নেহা, ভুলে ওসব তুলে রাখার দুঃসাহস করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। খাওয়ার সময় দিক সেদিক না তাকিয়ে প্লেটের দিকে তাকিয়ে খাও। আশেপাশে অনেকে আছে যারা চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝায়। তো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শেষ করো। প্লেট থেকে কিছু যেন উপরে না ওঠে। আর জয়ের কথায় নেহা তো রীতিমতো অবাক। জয় হঠাৎ আজ এমন করছে কেন? কই, আগে তো কখনো ডেকে খাবার টেবিল পর্যন্ত বসায়নি, আর আজ ডেকে বসিয়েছে তো বসিয়েছে, তার ওপর প্লেটে মাংস তুলে খাওয়াচ্ছে। নেহা যেন বিশ্বাস করতে পারছে না এসব। ওর মনে হচ্ছে এসব কিছু যেন সে স্বপ্ন দেখছে।